করে ফেললাম। তো আমাদের ক্লাস শুরু। আমি হচ্ছে সবার প্রথমেই জ্যাম্প আর সাবলাইম দুটো ওপেন করে নিই। আরে জ্যাম্পটা আর সাবলাইমটা দুটো ওপেন করে নিই। আচ্ছা, এই যে সাবলাইম ওপেন আছে আর জ্যাম্পটা আমরা ওপেন করে নিচ্ছি। জ্যাম্পের আবার কি হলো? আচ্ছা, যাই হোক, জ্যাম্প একটু স্লোলি কাজ করতেছে। আচ্ছা, স্লোলি কাজ করুক, সমস্যা নেই। আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যাচ্ছি, জ্যাম্পের ভিতরে চলে যাচ্ছি, তারপর htdocs-এর ভিতরে চলে যাচ্ছি। হ্যাঁ, তারপর আমাদের এই পিএইচপির ভিতর চলে যাচ্ছি। পিএইচপির ভিতর লাস্ট ডে 33 পর্যন্ত হয়েছিল, 34 5 6 7 33। ঠিক আছে, আজকে ক্লাস নাম্বার কি আপনাদের 34 না 35? 34 ভাইয়া। হয় 34 হয়। তার মানে আগামীকাল যে ভিডিওটা আপনাদের আপলোড দিয়েছিলাম ওইটা হচ্ছে আপনাদের দাঁড়ান একটু দেখে আসি। ক্লাস নাম্বার 33 পর্যন্ত আপলোড দিয়েছি, তার মানে 34। ডে 34। আচ্ছা, ডে 34। তো আমরা এই যে ডে 34, আচ্ছা আমরা মনে রাখলাম আজকে হচ্ছে ডে 34। যাই হোক, আমরা হচ্ছে, আচ্ছা তার আগে এই জ্যামটা আবার কি সমস্যা শুরু করলো? জ্যাম ছাড়া কি অন্য কোনো অপশন আছে? আছে ওয়াম্প আছে, তারপর লারাগন আছে, তারপর জ্যাম ছাড়াও আরো 2-3টা সার্ভার আছে, তো লোকাল সার্ভার। জ্যাম স্যার মানে হিউজ প্রবলেম করতেছে। আমি পরশুদিন না পারে লাস্ট পর্যন্ত নতুন করে আবার ইনস্টল করছি। লোকাল সার্ভার লিস্ট দিয়ে দিচ্ছে। আছে, জ্যাম ছাড়াও অনেকে ইউজ করে। আমি আগে লারাগন ইউজ করতাম। লারাভেল প্রজেক্টের সময় ভালো একটা বেনিফিট পাওয়া যায় লারাগন। তারপর ওয়াম্প আছে। তারপর ওয়ার্ডপ্রেসের জন্য একটা স্পেশাল আছে, ওইটার নাম এই মুহূর্তে মনে করতে পারতেছি না। অনেকগুলোই তো লোকাল সার্ভার আছে। আপনাদের জ্যাম্প ইউজ করা লাগবে এমন কোনো কথা নাই, কিন্তু বেশিরভাগ মানুষ জ্যাম্প ইউজ করে আর কি। এই যে জ্যাম্প আছে, ল্যাম্প আছে, ম্যাম্প আছে, এই যে এই ওয়ার্মটা এম পি ডবল এস, ঠিক আছে, এটা ওয়ার্ডপ্রেসের জন্য ভালো। ঠিক আছে, তারপর লারাগন আছে, অনেকগুলাই আছে পিএইচপি লোকাল সার্ভার। তো কারো যদি জ্যাম্প প্রবলেম করে, তারা চাইলে অন্য যে লোকাল সার্ভার গুলো আছে ওইগুলা ইউজ করতে পারেন, ওইটা কোনো প্রবলেম নেই। যাই হোক, htdocs আমরা চলে যাচ্ছি। গতকালকে কতটুকু পর্যন্ত করছিলাম, তো আমরা লোকাল হোস্টে চলে যাই। লোকাল হোস্টে যাওয়ার পর আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে চলে যাই। কাঙ্ক্ষিত ফোল্ডারের নাম জানি কি ছিল, নিউজ না LEDP11। আমরা ক্ষুদ্র একটা প্রচেষ্টা করছিলাম হচ্ছে আমাদের একটা থিম নিয়ে কাজ করার জন্য, বা হচ্ছে আমরা এটা গঠনটা একটু দেখতেছিলাম। ঠিক আছে, যাই হোক, এটা প্রবেশ করতেছে, যদিও বা জ্যাম্প মাত্র ওপেন করলাম। এটা প্রবেশ করুক, ঠিক আছে, প্রবলেম নেই। এই তো এসে পড়ছে, বেশ ভালো। যে এতটুকু পর্যন্ত আমরা করছিলাম, এতটুকু পর্যন্ত কি করছিলাম, আমরা চলে যাই হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল বা ডব্লিউপি অ্যাডমিন। ঠিক আছে, তো এটাতে চলে যাচ্ছি। আর হচ্ছে আমরা এটা যে থিমের ফাইলটা ছিল, ঠিক আছে, থিমের ফাইল কোথায়? এই যে আমরা ওয়ার্ডপ্রেস এটার মধ্যে ইনস্টল করছিলাম। ওয়ার্ডপ্রেসের পরে ডব্লিউপি কন্টেন্টে চাপ দিলে থিমে চাপ দিলে এই যে দেন, এটা আমি তৈরি করছিলাম আওয়ার ফার্স্ট। ঠিক আছে, এটার মধ্যে জাস্ট 3টা জিনিস আমি লিখছিলাম। ঠিক আছে, 3টা জিনিসের ফলে আসলে এরকমটা হলো। এখন কোন 3টা জিনিস আমরা দেখছিলাম, তো অ্যাডমিনে লগ ইন করে ফেলি।
আচ্ছা, এটা ওপেন করে ফেলি আর হচ্ছে এই থিমের মধ্যে চলে যাই। এই যে দেখেন আমরা থিম এটা করছিলাম, এটা কিভাবে করছিলাম, এটা জাস্ট আমি কিছুই না, একটা index.php ফাইল, একটা হচ্ছে style.css ফাইল, একটা screenshot.jpg, এবং এটা নাম screenshot.jpg দিতে হবে, অন্য কোনো নাম যদি দেন পাবে না। এটা এটা কি কাজ করলো, এটা হচ্ছে এই যে এখানে যে পিকচারটা নিয়ে আসছিল, ঠিক আছে। জাস্ট এই তিনটা জিনিস করলাম, করার পর এই যে আমার মোটামুটি একটা থিমের আকার ধারণ করছিল, পরে এটাকে আমি চাপ দিয়ে দিই এটা মতো অ্যাক্টিভ করে এটা অ্যাক্টিভ করে নিচ্ছি। অ্যাক্টিভ করার পর দেখেন জাস্ট আমি এই কয়েকটা কোড লিখছিলাম এমনিতেই বোঝানোর জন্য, তো ওইগুলা ডাইনামিক্যালি ওয়ার্ডপ্রেসে তৈরিকৃত কোডই, ঠিক আছে, যার ফলে এরকমটা আসছিল। এটা কি লিখছিলাম, লিখছিলাম জাস্ট কিছুই না, যে ব্লগ ইনফো টাইটেলটা ডাইনামিক হয়ে যায়, তারপরে যে ডেসক্রিপশন, এটা হচ্ছে অ্যাডমিন ইমেল, আর এটা হচ্ছে মেইন পাথ ইউআরএল, ঠিক আছে। জাস্ট এতটুকু আমরা করছিলাম। যাই হোক, আমরা তার পরবর্তী অংশে যাব। সেভ। তার পরবর্তী অংশে যাব HTML। যাই হোক, HTML এর প্রথমেই আমি এই টাইটেলটাতে চলে যাই। এই টাইটেলটা যদি আমি ডাইনামিক করতে চাই, আমাদের তো মনে আছে পিএইচপি তে ডাইনামিক করতে গিয়ে আমরা কি করছিলাম, টাইটেলের মস্ত বড় এক কোড লিখে ফেলছিলাম, ঠিক আছে, টাইটেল ডাইনামিক করার জন্য। যাই হোক, এখন আর এত বেজালে যাওয়ার প্রয়োজন নাই, আপনি জাস্ট একটা জিনিস লিখে দিবেন, যে পিএইচপি পরে ব্লগ ইনফো, ঠিক আছে। ব্লগ ইনফো লিখে দিবেন, তার আগে পিএইচপিটা শেষ করে ফেলি। এই যে ব্লগ ইনফো, এটার ভিতর কি লিখে দিবেন, এটার ভিতর জাস্ট টাইটেল লিখে দিবেন, ঠিক আছে। তো এই জিনিসটা লিখে দিবেন, এই জিনিসটা লিখে দিলে এই যে দেখেন উপরে টাইটেল গালি দিয়েছিলাম, এই যে দেখেন এটা, ঠিক আছে। যাই হোক, টাইটেলটা ডাইনামিক হয়ে গেল, জাস্ট এটা লিখবেন, আর কিছু লেখার দরকার নেই। তার মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে এটা বানিয়ে রাখছে, ফাংশনটা বানিয়ে রাখছে, আপনি জাস্ট এটা নাম লিখলেন, আপনার এই ফাংশন লেখার প্রয়োজন নাই। তার আগে আমরা পিএইচপি তে কি করছিলাম, এই জিনিসগুলো অনেক কষ্ট করে বানানো হয়েছিল, ঠিক আছে। যাই হোক, এখন আমাদের মোটামুটি ভেজাল কমে গেছে। এবার হচ্ছে আমরা এই লিঙ্কিং করাবো, ঠিক আছে। এটা হচ্ছে রোড ফোল্ডার। রোড ফোল্ডারের যে সিএসএস ফাইলটা, এটা কিন্তু এখানেই রাখতে হবে, এটা কোনো ফোল্ডারে আপনি নিতে পারবেন না, এই জিনিসটা বাইরে থাকবে। আপনি যত থিম আছে সব থিমগুলো যদি আপনি দেখেন, প্রত্যেকটা থিমে দেখেন ওদের style.css যে ফাইলটা, এই যে দেখেন সবটা ওয়ার্ডপ্রেসের বাইরে থাকে, কোনো ফোল্ডারের ভিতর থাকে না, ঠিক আছে। এটাই হচ্ছে ওয়ার্ডপ্রেসের রুল, ঠিক আছে। এই যে দেখেন skin.css, এটা index.php পাবেন, ঠিক আছে। এই যে দেখেন এই তিনটা যত থিম আছে সব থিমের মধ্যে আপনি ঢুকে দেখবেন এই তিনটা অংশ বাইরে থাকবে, এগুলা কোনো ফোল্ডারে আপনি নেবেন না, ঠিক আছে। যাই হোক, আমরা একটা ফোল্ডার খুলে ফেলি, সিএসএস নাম দিয়ে দেই। এটার ভিতর একটা সিএসএস ফাইল খুলে ফেলি, ফাইলের নাম দিয়ে দেই, কি দিয়ে দেব, main.css, ঠিক আছে। ধরেন এটা আমি দিয়ে দিলাম, তো আমি main.css আমি সবকিছুই লিখবো। তো এখন আমি আসলে কি করতে চাচ্ছি, এই যে দেখেন এখানে আমি যদি একটা লেখা লিখি, s2 লিখে ওয়েলকাম টু আওয়ার এলইডিপি, ঠিক আছে। জাস্ট মনে করেন এতটুকু লিখলাম, লেখার পর আমি যদি এখন এটাকে একটু দেখি, এই যে দেখেন, ঠিক আছে, এই জিনিসটা আসলো। এখন এটাকে আমি লাল কালার করতে চাই, তো আমি কি করব, লাল কালার করার জন্য এই যে style.css আপাতত না, যেটা সিএসএস এর ভিতর এই যে মেইন সিএসএস ফাইলটা, ওই ফাইলটা আমি টান দিয়ে ওপেন করলাম, এই জায়গাটায় s2 আগেটাকে s2 তে তো নিলাম, s2
এটা কিসে নিয়েছিলাম? আচ্ছা S2 তে নিয়েছিলাম আমরা। আচ্ছা S2 কালারটা হচ্ছে আমি রেড করে দিলাম। তো এই কালারটা রেড করে দেওয়ার ফলে আসলে আমার কি হলো, ঠিক আছে, এই যে দেখেন কালারটা রেড হয়ে যায়। ঠিক আছে, কিসের জন্য রেড হয় নাই? কারণ CSS টা আমরা লিঙ্ক ইন করি নাই। ঠিক আছে, ধরেন আমি এটা লিঙ্ক ইন করে দিলাম, লিঙ্ক ইন করে দেওয়ার পরে এই জায়গাটায় যদি আমি css main.css এই কথাটা লিখি, তারপরেও সে কাজ করবে না, করে নাই। ঠিক আছে, তো এই যে আমি সুন্দর করে এখানে কোনো ভুল নেই, ঠিক আছে, লিঙ্ক করে দিলাম css, তারপরেও সে কেন কাজ করতেছে না? কি কারো কোনো আইডিয়া আছে? না স্যার, আইডিয়া নেই। ভাই বুঝতেছি না, লিক তো করাইলেন তারপরেও কেন হইতাছে না? আমরা এতদিন করছি হচ্ছে আপনার লোকাল হোস্টে করছি, ঠিক আছে, যাই হোক না, এতদিন আমরা হচ্ছে এমনিতে কম্পিউটারে যে কোনো জায়গায় করে ফেলছি, একটা ফোল্ডার তৈরি করছিলাম, ঠিক আছে, যে এরকম একটা ফোল্ডার তৈরি করছিলাম, ফোল্ডার তৈরি করার পর এটার ভিতরে একটা ফাইল লিখে এটা করছি। ঠিক আছে, কিন্তু এখানে আপনার এরকমটা করলে হবে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার লোকাল সার্ভার। ঠিক আছে, এখানে এই দেখেন পুরা পাথটা তাকে বুঝিয়ে দিতে হবে, সে কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে, কোন জায়গায় যাওয়ার পর কোন ফাইলটা পাইছে, এটা তাকে আমার ধরিয়ে দিতে হবে, তা না হলে সে কাজ করবে না। ঠিক আছে, তো এটা কিভাবে ধরানো যায়? এটা কিভাবে লিংক ইন করানো যায়? এটা লিংক ইন করানোটাও বেশ একটা কঠিন কাজ না। আমি আপাতত ধরেন পিএইচপি যদি লিখি, নিচে এমনিতে লিখে দেখাচ্ছি। ঠিক আছে, এটাকে ইকো লিখলাম, ধরেন হচ্ছে গেট টেমপ্লেট ডিরেক্টরি, এগুলো সব ওয়ার্ডপ্রেসের বানানো, URI। এই যে তারা যে বানিয়ে রাখছে এই ফাংশনটা যদি কল করা হয়, আপনি দেখবেন নিচে কি আসে। আরে লাইন নাম্বার 13 তে আবার কি ভুল দিলো, আমি একটু কনফার্ম হয়ে নেই। আচ্ছা, ঠিকই তো আছে, get temp lat template। স্যার ডিরেক্টরি বানানটা DIRE হবে না? আচ্ছা, এটা আমি সমস্যা নেই, এটা স্পেলিংটা যদি ভুল হয় তাও কোনো সমস্যা নেই, আমি হচ্ছে গুগলে সার্চ দিলে এটা পেয়ে যাচ্ছি। ভাই আর বলে দেন, আমার নেট চলে গেছে। আপনার নেট চলে গেছিল তাই তো? সমস্যা নেই, এই যে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা কোনো প্রবলেমই না। তো দেখি, এই যে দেখেন পুরা পাঁচটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, আমরা প্রিভিয়াস একটু আলোচনা করতেছি। আপনি যদি, আমি চাচ্ছি আমার এই লেখাটা লাল করতে, S2 টা লাল করতে, এমনকি আমি একটা ফাইল খুললাম CSS এর, তো এটা নাম main.css, এটা কালার রেড দিলাম, তারপরে রেড হচ্ছে না। ঠিক আছে, লিংক করালাম, তারপরেও হচ্ছে না। কারণ কি? কারণ আমরা এটা এখন লোকাল সার্ভারে করতেছি, আর এটা আপনার কি বলে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের থিম। যাই হোক, এটাকে আমার ধরিয়ে দিতে হবে। কি ধরিয়ে দিতে হবে? এই যে তার যে একটা ডিরেক্টরি, তার ফোল্ডার, যে কোন ফোল্ডার থেকে কোন ফোল্ডার, মেন কথা যে আমার লোকাল সার্ভার বুঝতেছে না। ঠিক আছে, আমার সার্ভারটা আসলে বুঝতেছে না এই ফাইলটা কোথায়, তাকে আমার ইন্ডিকেট করে দিতে হবে প্রথম থেকে, যে তোমার ফাইল এটার ভিতর, এটার ভিতর, এইখানে তোমার ফাইল। এটা যদি আমি না ধরিয়ে দেই, তাহলে সে বুঝবে না জিনিসটা। তো দেখেন, আমি যদি ইকো লিখে, এই যে দেখেন গেট টেমপ্লেট ডিরেক্টরি URI, ঠিক আছে, এই কথাটা যদি আমি লিখে দেই, যদি লিখি, এটা ফলাফলটা কি আসে আমরা দেখি। এটা ফলাফল আছে, এই যে দেখেন আমার এই পুরাটা, এটা আমার টেমপ্লেট, দেখেন কোথায় আছে, লোকাল হোস্টের ভিতরে আছে, LEDP এটার ভিতরে আছে, WP কন্টেন্ট থিম, তারপরে যে আওয়ার ফার্স্ট নামের টেমপ্লেট। ঠিক আছে, তো এটাকে ধরিয়ে দিতে হবে, তা না হলে সে পাবে না। ঠিক আছে, তো
তো এটাকে আমি কাট করলাম, এই যে দেখেন এই জায়গাটাতে আমি তাকে ধরিয়ে দিব। ঠিক আছে, জাস্ট দেখেন এই কথাটা আপনাকে লিখতেই হবে। এই কথা লিখলে আপনার পুরাটা আপনার হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে এই পাথটা হয়ে যাচ্ছে লোকাল হোস্ট LADP11, হ্যাঁ, WP content theme our first, ঠিক আছে, স্ল্যাশ এই যে CSS ফোল্ডারের ভিতর আমরা main.css নামে ফাইল নিচ্ছি। ঠিক আছে, তো এটা আপনি এই কথাটা দিয়ে নিয়ে আসতে পারেন, আর এই কথা যদি না দিতে চান তাহলে এক এক করে আনতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিয়ম। ঠিক আছে, থিম ডেভেলপমেন্টের নিয়ম, তা না হলে কাজ করবে না। তো এটা আপাতত সেভ করলাম। সেভ করার পর যদি আমি জিনিসটা রিফ্রেশ দেই, এই যে কালার অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন আমার CSS ফাইলটা পাচ্ছি। ঠিক আছে, ভিউ পেজ সোর্সে যদি আমি যাই, ভিউ পেজ সোর্সে যদি যাই, এই যে দেখেন এই যে CSS ফাইলটা কাজ করছে, দেখছেন, এই যে কাজ করছে। তার আগ মুহূর্তে আপনি দেখবেন আপনার CSS ফাইলের অস্তিত্ব নেই। ঠিক আছে, তো এই যে এখন আপনি CSS ফাইলে যা করবেন সব কাজ করবে। হ্যাঁ গালিব ভাই বলেন। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, বুঝতে পারছেন, দ্যাটস গ্রেট। তো এই যে এটা চলে গেল একটা CSS ফাইল, আমরা আমাদের ফোল্ডার থেকে CSS ফাইল লিংক করালাম। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের যে মেইন ফোল্ডারের যে ফাইলটা আছে, হ্যাঁ, মেইন ফোল্ডারের যে CSS ফাইলটা, এই যে এটা style.css, এটা আমরা লিংক করাবো। এবং style.css ফোল্ডারের বাইরে থাকলে কোনো ফোল্ডারে নেওয়া যাবে না, নিলে কাজ করবে না। ঠিক আছে, যাই হোক, এই style.css এটা আমরা কিভাবে লিংক করাতে পারি, এটাও আমরা লিংক করাতে পারি দুই ভাবে লিংক করাতে পারি। যেমন হচ্ছে এটাকে যদি আমি নিচে কপি করে দেই, কপি করে দিয়ে, আচ্ছা এটা কোনো ফোল্ডারের ভিতর নেই, স্ল্যাশ দিয়ে, এটাকে যদি আমি স্টাইল দিয়ে দেই, STYLE style.css, ঠিক আছে, এতটুকু যদি লিখে দেই, নিচে একটা আমি ধরে একটা p ট্যাগ নেই, নিচে একটা p ট্যাগ নেই, p ট্যাগে যে hello লিখে দেই। ঠিক আছে, এবার এই style.css টাকে যদি আমি নিয়ে আসি, তার আগে দেখে নেই style.css টা কি আসলে কাজ করলো কিনা। আমি পেজ সোর্সে চলে যাই, style.css এ যাই, এই দেখেন style.css ফাইল, style.css পাইতেছি। ঠিক আছে, তো আমি যদি আমার style.css ফাইলটা, এটাকে যদি আমি পাশে নিয়ে যাই, নিয়ে গিয়ে ধরেন p দিলাম, p এর মধ্যে এটা কালার ব্লু দিয়ে দিলাম। ঠিক আছে, ব্লু দিয়ে দিলাম। এবার যদি আমি রিফ্রেশ করি, এই যে কালার ব্লু পাইছে, এই যে কালার ব্লু, ঠিক আছে, এই যে পেয়ে গেল। যাই হোক, এটা হচ্ছে এভাবে লিংক করাতে পারি। সেম প্রসেস, কিন্তু এটা আমরা এভাবে লিংক করাবো না। ঠিক আছে, এভাবে লিংক করাবো না, কারণ এই মেইন ফাইলটার জন্য তারা আলাদা একটা কোড লিখে রাখছে। ঠিক আছে, তো আলাদা কি কোড লিখে রাখছে, আলাদা কোড লিখে রাখতে হচ্ছে এই যে স্টাইল শীট, হ্যাঁ, গেট এড করে হচ্ছে জাস্ট স্টাইল শীট, STYLESHEET, ঠিক আছে, এই যে স্টাইল শীট, এই কোডটা তারা মেইন যে ফাইলটা আছে CSS ফাইলটা, এটার জন্য লিখে রাখছে। ঠিক আছে, আপনি যদি এইভাবে লেখেন তাও হবে। ঠিক আছে, আর এভাবে না লিখে আপনি যে পুরাটা লেখার দরকার নেই, পুরাটা যদি আপনি কেটে ফেলেন, কেটে যদি জাস্ট এটাও লিখে দেন তারপরেও হবে। তো আমরা এটা দুই ভাবে করা শিখলাম, যে আমাদের যে মেইন CSS ফাইলটা, মেইন না, style.css, যেটা ফোল্ডারের বাইরে ছিল, ওইটা হচ্ছে আমরা শিখলাম। ভাইয়া হ্যাঁ, CSS ফাইল তো একটা হলেই হয়তো, মানে এই জায়গায় দুইটা CSS ফাইল নিলাম কারণ একটা দিয়ে এডিট করা যায়। আপনি একটা দিয়ে এডিট করেন, সমস্যা নেই, style.css দিয়ে এডিট করেন, সমস্যা নেই। আমি বোঝানোর জন্য আরেকটা ভিতরে নিলাম আর কি। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। কিন্তু এই style.css আপনার বাইরে রাখতে হবে।
style.css কোনো ফোল্ডারের ভিতর নিতে পারবেন না, ঠিক আছে? এটা বাইরে থাকবে, এই তিনটা ফাইল মাস্ট বি বাইরে থাকতে হবে, ঠিক আছে? index.php, screenshot.jpg আর style.css। যাই হোক, এরকমটা আমরা করে ফেললাম। এরকমটা করে ফেললে তো বেশ ভালো। তো আমাদের আরো কিছু জিনিস আছে, ওইগুলো আমরা দেখে নেব। আচ্ছা, এটা এভাবে ছাড়া আরো কয়েকটা আছে, ঠিক আছে? যাই হোক, এটাইতেই বেশি প্রিফার করে, ঠিক আছে? ওদের নিজস্ব স্টাইল শিট এভাবে আমরা এনগেজ করে দেব। আর আমরা যদি কোনো স্টাইল শিট নিতে চাই, ওইটাই এভাবে রুট টেমপ্লেটের ডিরেক্টরিটা করে পরে হচ্ছে এই ফোল্ডারটা করে আছে, এইভাবে আমরা সংযোগ করে দেব বা সংযুক্ত করে দেব, ঠিক আছে? তো এই যে ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ওয়ার্ডপ্রেসের নিজস্ব তিনটা জিনিস আছে, ঠিক আছে? এই তিনটা জিনিস আপনার ওয়ার্ডপ্রেসের বিল্ডিং কৃত ফাংশন, ওইগুলো আপনার লিখতেই হবে। ওইগুলো যদি আপনি না দেন, আপনি যদি প্লাগইন ইনস্টল করেন, আপনার প্লাগইন কাজ করবে না, ঠিক আছে? তো আপনার প্লাগইন গুলা ঠিকঠাক মতো কাজ করবে না, ঠিক আছে? তো কোন তিনটা জিনিস আমরা এখনই দেখে নেব। প্রথমটা হচ্ছে, আচ্ছা আমরা দেখে নিচ্ছি তার আগ মুহূর্তটাতে এই যে দেখেন আমাদের যে ড্যাশবোর্ডটা আছে, ঠিক আছে? এই ড্যাশবোর্ডে দেখেন এই যে অ্যাপিয়ারেন্সের ভিতরে দেখেন অনেক মেনু নাই, হেডার নাই, ব্যাকগ্রাউন্ড নাই, অনেক কিছু নাই। এই যে উইজার্ড টুইজার্ড নাই, অনেক কিছু নাই, ঠিক আছে? নাই কারণ কি? কারণ এগুলো থাকবে না। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একদম বেসিক আপনার কি বলে যে ড্যাশবোর্ডটা, ঠিক আছে? আপনি ওই রকম অপশন আপনার থিমে তৈরি করা লাগবে। যদি তৈরি করেন তাহলে এখানে আসবে, তৈরি না করলে আসবে না, ঠিক আছে? আমরা আগামীকাল একটা থিম নেব, ঠিক আছে? একটা সিম্পল থিম নেব, থিম নিয়ে ওই থিমটাকে ওয়ার্ডপ্রেসে আমরা রূপান্তরিত করব, ঠিক আছে? তার আগে আজকের ক্লাসটা হচ্ছে এই আগামীকালকে ক্লাসের বেসিক। আজকে ক্লাসটা ভালো করে না দেখলে আগামীকালকে ক্লাস বুঝবেন না, কারণ আগামী ক্লাস থেকেই প্রজেক্ট শুরু হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, আমরা এই যে এরকমটা করলাম। তো যে তিনটা জিনিসের কথা আমি বলতেছিলাম, ওই তিনটা জিনিস আপনার অবশ্যই লেখা লাগবে। কি লেখা লাগবে? তার মধ্যে একটা জিনিস হচ্ছে, আচ্ছা একটা জিনিস হচ্ছে এই যে এটার নিচে আপনি লিখে দিবেন যে পিএইচপির কোড লিখে দিবেন। কি কোড লিখে দিবেন? এটাও ওয়ার্ডপ্রেসের বিল্ডিং, ঠিক আছে? ডব্লিউপি হেড, এই ডব্লিউপি হেডটা আপনার লিখে দিবেন, ঠিক আছে? তো এটা কেন লিখে দিবেন? এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসেরই ফাংশন, নিজস্ব ফাংশন। আপনাকে দেখাই, এই যে দেখেন, এটা যদি আপনি ভিউ পেজ সোর্সে দেন, এই যে দেখেন অনেকগুলা জিনিস কিন্তু আপনার অটোমেটিক্যালি এসে পড়ছে। এই দেখেন অনেকগুলা জিনিস অটোমেটিক্যালি লিংক ইন হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন এই জিনিসগুলা, এগুলা লিংক ইন কিসের কারণে হলো? এই মেটা ট্যাগ সহকারে লিংক ইন করানো হয়েছে, কারণ ওয়ার্ডপ্রেস বাই ডিফল্ট আমি যে কোডটা লিখলাম, ঠিক আছে, ডব্লিউপি হেড, এই কোডের ভিতর এগুলা হচ্ছে অটোমেটিক্যালি তারা লিখে রাখছে। আমাদের মনে করেন যে কষ্ট করে আর লেখা লাগবে না। আপনি যদি এই কমেন্টটা না লেখেন, আপনি এগুলা নিজে লিখে দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? এই ছোট একটা জিনিস আপনার লেখা লাগবেই, ঠিক আছে? তারপর বডির ভিতর আরেকটা জিনিস লিখবেন। ওইটা কি জিনিস লিখবেন? আবারও এই পিএইচপিটাকে আমরা স্টার্ট করব। এই পিএইচপিটাকে আমরা এন্ড করব। তার আগে পিএইচপিটা লিখে দেখে দেই, ঠিক আছে? তো এই যে বডি ক্লাস, বডি CLASS, বডি ক্লাস, এই বডি ক্লাসও লেখা লাগবে। এগুলো হচ্ছে বিল্ডিং, ঠিক আছে? এই যে বডি ক্লাস, এটা লেখার ফলে আমার কি হলো? আমি যদি আবারও পেজ সোর্সে যাই, এই যে দেখেন বডি থেকে দেখেন অনেক 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 লেখায় আপনি পাবেন। এই যে বডির মধ্যে অটোমেটিক্যালি একটা ক্লাস চলে আসে, ঠিক আছে? হোম
ব্লক লগ এডমিন নো, এই যে দেখেন এটা চলে আসে। ঠিক আছে, তো এটাও ওদের বিল্ডিং ক্লাসগুলোর মধ্যে ওদের অনেক ফাংশন লেখা আছে। ঠিক আছে, এই জিনিসগুলো যদি আপনি না লেখেন, আপনি যখন কোন একটা প্লাগইন ইনস্টল করবেন তখন প্লাগইন কাজ করবে না, প্লাগইন ডাইনামিক করবে না। কারণ একটা প্লাগইন আপনি ইনস্টল করলেন, ওই প্লাগইনের তো নিজস্ব সিএসএস ফাইল আছে, তাই না, নিজস্ব জেএস ফাইল আছে। তো এই দেখেন ডব্লিউপি হেড, ডব্লিউপি ক্লাস, এইগুলা লেখার ফলে আপনি যখন একটা প্লাগইন ইনস্টল দেন, ওই প্লাগইনে যে অটোমেটিক্যালি কিছু ফাইলগুলো আছে, ঠিক আছে, সিএসএস বা জেএস ফাইলগুলো আছে, এইগুলা সেই ডাইনামিক্যালি এই যে এইগুলা নিচে অটোমেটিক সে লিখে দেয়। ঠিক আছে, এই যে নিচের অংশটা আরেকটা অংশ আছে, ওই অংশটা লিখে দেখে দেই। পিএসপি ডব্লিউপি ফুটার, এই যে ফুটার, জাস্ট আমি এতটুক লিখলাম। ঠিক আছে, তো এতটুক লেখার পর আমি যদি এটা ওই রিফ্রেশ দিই, এই যে দেখেন নিচে কোড চলে আসে, স্ক্রিপ্টের কোড। ঠিক আছে, আপনি যখন একটা প্লাগইন ইনস্টল দেন, প্লাগইনের মধ্যে যে এই যে স্ক্রিপ্টের কোডগুলো আছে, ঠিক আছে, এই কোডগুলো দেখেন তারপরের লাইনে অটোমেটিক্যালি যোগ হয়ে যাবে। ঠিক আছে, আর আপনি যদি এই তিনটা জিনিস না লেখেন, আপনার প্লাগইন গুলো তো ঠিকভাবে কাজ করবে না, কারণ প্লাগইনের মধ্যে সিএসএস ফাইল আছে, জেএস ফাইল আছে, এইগুলো তো ঠিকভাবে আপনার অ্যাড হবে না। আর এটা ডাইনামিক কোড, এটা ফলে সে অটোমেটিক্যালি বুঝে নেবে যে একটা প্লাগইন ইনস্টল দিয়েছে, এটা সিএসএস জেএস ফাইল আমি অটোমেটিক্যালি ইনস্টল করে নেব, মানে লিখে দিব। ঠিক আছে, এবং দেখেন প্রত্যেকটা লেখার মধ্যে পুরা পাথটা লেখা। ঠিক আছে, এই যে পুরা পাথ লেখা হয়ে পুরাটা লেখা হচ্ছে। ঠিক আছে, তো যার কারণে এই যে পুরা পাথ লেখা হচ্ছে, তা না হলে সে আসলে বুঝতে পারতেছে না। ঠিক আছে, যাই হোক, এই যে দেখেন কতগুলা কোড অটোমেটিক্যালি লেখা হয়ে গেল। এটা কিন্তু আমি লিখি নাই, জাস্ট একটা অক্ষরের বলে। ঠিক আছে, এবার বুঝতে পারছেন এই তিনটা জিনিসের পাওয়ার কতটুকু? কার কোনো প্রবলেম আছে এই তিনটা জিনিস নিয়ে? বুঝতে পারছি ভাই। বুঝতে পারছেন, হ্যাঁ। ওয়ার্ড পেজ এগুলা আপনি কি করবেন, এগুলা দেখবেন যে বেশি 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 মুখস্থই করা লাগবে। ঠিক আছে, মুখস্থ করা লাগবে, দেখতে দেখতে পারা লাগবে। এখানে আপনার কোডিং কম, ওদের পিএইচপির ওয়ার্ড পেজে যে কোডিং আছে, ওই কোডিং গুলো আপনার ইউজ করা লাগবে। আপনার কোডিং কম, আপনার কোডিং ওইভাবে নেই। আর র পিএইচপিতে তো পুরোটা আমাদের কোডিং ছিল, কিন্তু এটাতে ওয়ার্ড পেজ তৈরি করে রাখতে আমাদের ওই জিনিসগুলো ব্যবহার করতে হবে, কোডিং গুলা। ঠিক আছে, তাও মধ্যে মধ্যে দুই একটা কোড আমাদের লিখতে হবে আর কি। র কোডিং তারপর আমাদের লাগবে, কিন্তু তুলনামূলকভাবে কম। ঠিক আছে, এই যে এটার ভিতর আমি যদি একটা লেখা লিখে দিই, পিএইচপি ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট। ঠিক আছে, এটাও ওয়ার্ডপ্রেসের বানানো ফাংশন। ঠিক আছে, ওরা এটার ভিতরে ওদের যাবতীয় কোনো কিছু লিখে রাখছে। তো এই যে ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউট, এটা যদি আমি এই অংশটাতে দেই, তো কি আসবে, এই দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অটোমেটিক্যালি চলে আসছে। ঠিক আছে, এখানে আপনি যখন ওয়ার্ডপ্রেসে ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করবেন, তো ডাইনামিক্যালি এখানে ওইটা চলে আসবে। ঠিক আছে, ওই ড্যাশবোর্ড থেকে। তো এরকমটা হয়ে গেল। আচ্ছা, তার নিচে মেটা ট্যাগটা আমরা দিয়ে দেই। যাই হোক, এতটুকু যদি আপাতত হয়ে যায়, কতটুকু পর্যন্ত করলাম? আচ্ছা, এতটুকু পর্যন্ত করলাম। তো এতটুকুর আউটপুট আসলে কি পেলাম? আউটপুটটা এতটুকু, এই দেখেন দেখেন ওই যে উপরে ওয়ার্ডপ্রেসের ইয়েটাও চলে আসছে। ঠিক আছে, অটোমেটিক্যালি। যাই হোক, এটা আমাদের জন্য খুব ভালো খবর। তার মধ্যে দেখেন আমরা আরেকটা কাজ করব, আমরা ফাংশন, ঠিক আছে, ফাংশন নামে একটা ফাইল আমরা তৈরি করব। তার আগে চলে যাই,
হুম, যাই হোক আমাদের আকাশ ভাই যেটা দিছে এটাও খুব ভালো। হুম, ওয়ার্ড ওয়ার্ড পেজ, আচ্ছা ওয়েবসাইট সেটআপ, আচ্ছা উনি পূর্ণাঙ্গ ইয়ে দিয়ে দিছে, এই যে দেখেন এগুলা, ঠিক আছে। এই পিডিএফ টা হচ্ছে আমাদের জন্য অনেকটাই উপকারী। যাই হোক এটা আপনি এখানেও পাবেন, এখান ছাড়াও হচ্ছে এই যে পোস্ট কিভাবে আনে, ঠিক আছে, এই যে লুপ কিভাবে কাজ করতেছে, ঠিক আছে। এখানে এই ফাইলটাতে সবকিছু আছে, বা এই ফাইলটাতে যদি আপনারা না যেতে চান, এই যে ওয়ার্ডপ্রেসের যে wordpress.org, হ্যাঁ, wordpress.org তে আপনার যে আহ, ওই ওইটাতে গিয়েও যদি আপনি সার্চ দেন তাহলেও হবে। ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটেও এটা পাবেন। আহ ডব্লিউপি কন্টেন্ট এটা লিখে স্ল্যাশ দিলে তো পাওয়ার কথা ছিল। আচ্ছা পেল না, সমস্যা নাই। আপনারা ওই ডব্লিউপি ওয়ার্ডপ্রেসে আপনারা পেয়ে যাবেন, যত কিছু আছে সবকিছু ওয়ার্ডজিতে গিয়ে, বা হচ্ছে আপনি গুগলে যদি সার্চ দেন, যেমন তো আমি প্রথম দিন বললাম আপনি ব্লগ ইনফো লিখে যদি সার্চ দেন, এটারও যা আছে সব হচ্ছে আপনার চলে আসে, ঠিক আছে, এই যে এটারও সব চলে আসে। আচ্ছা এটা আমি ফাইলটা ডাউনলোড করে আপনাদের দিয়ে দিব, সমস্যা নেই। আর যারা অ্যাডভান্স ডাউনলোড করে নিতে চান, হ্যাঁ, তারা এটাই যে লিংক দেওয়া আছে এই লিংক থেকে আপনারা নিয়ে নেন, ঠিক আছে। তো কেউ একজন এই লিংকটা মেসেঞ্জারে দিয়ে দেন, তাও হবে, ঠিক আছে, এটাই ইয়েতেও পাবেন। যাই হোক এখানেও আপনার বিস্তারিত অনেক কিছু লেখা আছে, এগুলো হচ্ছে আপনারা দেখবেন, ঠিক আছে, দেখলে অনেক আইডিয়া পাবেন, অনেক আইডিয়া পাবেন। ডব্লিউপি হেড, ন্যাব মেনু, সার্চ বার, অনেক কিছুই আছে, ঠিক আছে। যাই হোক আহ আহ তো আপাতত আমরা একটা ফাংশন তৈরি করে ফেলবো, ঠিক আছে। একটা ফাংশন তৈরি করে ফেলবো, একটা ফাংশন, একটা ফাইল বানাবো। আমি একটা ফাইল তৈরি করেছি, ফাইলের নাম দিলাম ফাংশন, ফাংশন.পিএইচপি, ঠিক আছে। ফাংশন.পিএইচপি একটা ফাইল নিলাম, হ্যাঁ। ওই ফাইলটা লিঙ্কিং করানো আপাতত প্রয়োজন নেই, কারণ কি, কারণ হচ্ছে আমার যে ডব্লিউপি ডব্লিউপি কি বলে, ডব্লিউপি হেড আমরা লিখছি, ঠিক আছে, তিনটা বড় জিনিস লিখছি, ওইটার মাধ্যমে সে পেয়ে যাচ্ছে, ঠিক আছে। এটার আমাদের লিঙ্ক করানোর প্রয়োজন নেই, আমরা আপাতত এটা ওপেন করে নিলাম, ঠিক আছে, ওপেন করে নিলাম, হ্যাঁ। আর এখানে হচ্ছে আমরা সমস্ত ফাংশন লিখবো, ঠিক আছে। আর এবং এটা হচ্ছে পিএইচপি দিয়ে শুরু হবে, পিএইচপি শেষ হবে। এখানে হচ্ছে আমাদের যত ফাংশন যাবতীয় সবগুলা লিখবো। আর এই ফাংশন গুলা কিভাবে কাজ করে, এই ফাংশন গুলো হচ্ছে আপনার হুকের মাধ্যমে কাজ করে। হুক কি জিনিস এটা আমরা এখনই দেখে নেব, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসের হুক এই সিস্টেমে তারা কাজ করে, আর ওয়ার্ডপ্রেস এই জিনিসটা বানায় রাখছে, ঠিক আছে। তো আমরা যদি চলে যাই এই যে ফাংশনটাতে যদি আমরা চলে যাই, কোন একটা ফাংশন যদি আমরা অ্যাড করতে চাই, আমরা কি লিখবো, আমরা প্রথমেই অ্যাড অ্যাকশন আমাদের মাস্ট বি লিখতে হবে, ঠিক আছে। প্রথমটাতে লিখবো যে এটা কিভাবে কাজ করবে, কিভাবে কাজ করবে লিখে ফেলি, আফটার সেটআপ থিম, ঠিক আছে। আফটার সেটআপ থিম এটা কাজ করবে। দ্বিতীয় অংশটাতে ফাংশনের নাম, যে কি ফাংশন, ঠিক আছে। আমি ধরেন এটা নাম দিলাম থিম সেটআপ, জাস্ট আমি থিম সেটআপ মনে করেন আপাতত এটার নাম দিলাম, ঠিক আছে। তো আমি ফাংশন ক্রিয়েট করে ফেলি,
আছে, ফাংশন ক্রিয়েট করে ফেলি। এবার ফাংশনের নাম কি দিব, নাম সেট থিম সেট আপ, এই নামটাই আমরা দিব। ঠিক আছে, ফাংশনটা ক্রিয়েট করে ফেলতেছি, তার আগ মুহূর্ততে এটা দরকার নেই। এই যে এরকমটা দিয়ে দিলাম। এবার ফাংশন ক্রিয়েট করি। ঠিক আছে, এবার কি ফাংশন ক্রিয়েট করব, ঠিক আছে, জাস্ট ওদের বলা আছে, আমি জাস্ট হচ্ছে লিখবো। কি লিখবো, আপনারা ওই যে পিডিএফ ফাইলটা আপনাদের দিব, বা আকাশ ভাই যে লিংকটা দিছে ওইটা থেকে আপনারা যদি ডাউনলোড করে নেন, হ্যাঁ, ওইটা থেকে আপনি এগুলা দেখতে পারবেন, অনেক আইটেম আপনি দেখতে পারবেন এখান থেকে। ঠিক আছে, সবই আছে, ওদের বানানো কি কি আছে সব দেখতে পারবেন। তো আমি লিখে ফেলি অ্যাড থিম সাপোর্ট। দেখেন এই অ্যাড থিম সাপোর্ট, এটার মধ্যে আপনি যা লিখবেন ওয়ার্ডপ্রেসে ড্যাশবোর্ডে তাই অ্যাড হবে। ঠিক আছে, যেমন এটার ভিতর আমি কি লিখবো, এই যে কাস্টম কথাটা অবশ্যই লিখতে হবে। কি কাস্টম, দেখেন কাস্টম হেডার। দেখেন এই কাস্টম হেডার, এই কথাটা জাস্ট আমি লিখে দিলাম, আর কিছু করলাম না। লিখে দেওয়ার পর আমার কি হলো, আমি যদি একটু ওয়ার্ডপ্রেসে যে ড্যাশবোর্ডটা আছে এই ড্যাশবোর্ডটাতে যদি যাই, এই যে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে, রিফ্রেশ দিয়ে দেখেন কি ব্যাপার, এই জায়গাটাতে কি অ্যাড হলো না? একটা হেডারের পাথ তো অ্যাড হওয়ার কথা ছিল। তার আগে আমি একটু আবারও ফাংশনটা দেখে নিচ্ছি। হ্যাঁ, অ্যাড থিম SUPPORT সাপোর্ট, আচ্ছা, কাস্টম হেডার। ঠিক আছে, তার আগে পিএইচপি অ্যাড অ্যাকশন। ঠিক আছে, আফটার সেটআপ থিম সেটআপ। আচ্ছা, তাহলে কাজ করলো না কেন, ফাংশন থিম সেটআপ কাজ তো করার কথা ছিল। আরেকটা ফাংশন একটু লিখে আমি দেখি এটা কাজ আসলে করতেছে না কেন। কাস্টম ব্যাকগ্রাউন্ড, BAC GROUND। কাজ করার কথা ছিল কাস্টমাইজ জাস্ট ওয়েট এ মিনিট। এই যে দেখেন, এই যে দেখেন হয়ে গেল সাইট আইডেন্টিটি, মেনু, হোম পেজ সেটিং, এডিশনাল CSS, অ্যাক্টিভ থিম, ওয়ার্ডপ্রেস থিম না ইনস্টল থিম দরকার নেই, সাইট আইডেন্টিটি গালিব, এটা হয়ে গেল। এটা মেনু ক্রিয়েট করে নাই, ডাইনামিক করে নাই, তাহলে ওইটা পাচ্ছে না। কেন পেল না? ফাইলের নামটা কি ঠিক আছে নাকি? ফাংশন এস লাগবে। ঠিক আছে, ফাইলের নাম আমার ভুল হয়েছে, ফাইলের নাম ঠিক নেই, ফাংশন এস লাগবে। আপনার একটা নাম যদি ভুল হয় তাহলে সে কাজ করে না, দরকার নেই। হ্যাঁ, আমি এই ফাংশন ডট পিএইচপি এখন এসটা লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এবার দেখি কি হয়। তার আগেরটা আমি করে নিচ্ছি, কমেন্ট করে নিচ্ছি। এই যে দেখেন হেডার চলে আসছে। ঠিক আছে, এই যে হেডার চলে আসছে। এই যে একটা অপশন আমার বেড়ে গেল, অপশনটা কিসের জন্য বেড়ে গেল, কারণ হচ্ছে যে এখানে আমি আপনার লিখে দিয়েছি কাস্টম হেডার, এবং আমি ফাংশন তৈরি করলাম। ফাংশন তৈরি করতে গেলে আপনার হুক ইউজ করবে, মানে অ্যাড অ্যাকশন লিখবেন। অ্যাড অ্যাকশন লেখার পরে এটা কিভাবে কাজ করবে, এটা গেল দ্বিতীয় একটা ফাংশনের নাম। ঠিক আছে, তো এই যে ফাংশনের নাম এটা লিখছেন, এই ফাংশন এবার আপনি লিখলেন, লিখে এই ফাংশনে কি করবেন তা লিখবেন।
ঠিক আছে, ফাংশন আমি কি করতে চাই, অ্যাড থিম সাপোর্ট, আমি থিম সাপোর্টে আরেকটা জিনিস অ্যাড করতে চাই, কি অ্যাড করতে চাই, এই হেডারটা, কাস্টম হেডারটা অ্যাড করতে চাই, যার ফলে দেখেন কাস্টম হেডার চলে আসলো। এই যে এটার নাম আপনার এই যে ফাংশন লিখতে হবে, ফাংশন লিখলে হবে না, এসটা লাগাতেই হবে, তা না হলে বেজালে পড়বেন। এই যে হেডারে চাপ দেই, দেখি হেডারটা কি সংযুক্ত হলো, এই যে হেডারের এই যে এই অংশটা সংযুক্ত হচ্ছে, হেডার ইমেজ, হ্যাঁ, এই যে এটা আপাতত সংযুক্ত হলো। হেডার ইমেজে দেখি এই জায়গাটা আসলে হাইড ইমেজ, যাই হোক এই একটা অপশন আমি মনে করেন আপাতত অ্যাড করলাম, ঠিক আছে। তো আরেকটা অপশন যদি আমি অ্যাড করতে চাই, তো আমি কি করব, আমি হচ্ছে এই যে আবারও সেম কথা, সেম লেখা, অ্যাড থিম সাপোর্ট কাস্টম ব্যাকগ্রাউন্ড, এই কাস্টম ব্যাকগ্রাউন্ড যদি লেখাটা লিখে দিই, লিখে দেওয়ার পর এবার যদি আমি রিফ্রেশ দেই, এই যে নিচে ব্যাকগ্রাউন্ড লেখাটা চলে আসলো, ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড লেখাটা চলে আসলো। এবার ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করি, ক্লিক করার পর আপনি দেখেন এই যে দেখেন এরকমটা আসলো ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই এটাতেও সিলেক্ট ইমেজ চলে আসলো, ফাইল আপলোড সিলেক্ট ইমেজ, এই জায়গাটা যদি চুজ ইমেজ করে দেই, এই যে ব্যাকগ্রাউন্ডটার মধ্যে চুজ ইমেজ হয়ে যাবে, এই যে ইমেজটা চলে আসবে, ঠিক আছে। তো দেখেন এই যে এখানে আপনি চাইলে ফুল স্ক্রিন, ফিট টু স্ক্রিন করে দেন, ফিট টু স্ক্রিন হয়ে যাবে, ফুল স্ক্রিন, রিপিট, কোন ইমেজ যদি সাইজে ছোট থাকে সে রিপিট হবে, এখানে নো রিপিট করে দিতে পারেন, ইমেজ পজিশন, হ্যাঁ, রিপিট ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা করে দিতে পারেন, আপনি যদি এটা পাবলিশে চাপ দিয়ে দেন। তো আমরা এই সাইটটাকে যদি রিফ্রেশ করি, এই যে দেখেন ইমেজ, এরকম ইমেজ দেখতে পারবো, ঠিক আছে। না, ফিট টু ইমেজ দিলে হবে না, এটা হচ্ছে যে ফুল স্ক্রিন দিয়ে দিই, তাহলে ফুল স্ক্রিন জুড়ে পাবে, এই ফুল স্ক্রিন জুড়ে পাইছি, ঠিক আছে। এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা সহজে অ্যাড করে ফেললাম জাস্ট একটা প্রোগ্রাম লিখে, ঠিক আছে। একটা এটা আপনার ওদের বিল্ডিং ফাংশন, যাই হোক এই জায়গাটাতে হেডার ইমেজটা আমি আপাতত রিমুভ করে দেই, হাইড ইমেজ, ও আচ্ছা, এটা তো ক্রস চিহ্ন আসছিল, ঠিক আছে। হেডার ইমেজ না তো, হেডার ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা যে রিমুভ, তারপর ব্যাকগ্রাউন্ড কালার আসার কথা, তো ব্যাকগ্রাউন্ড কালারটা আসেনি নাকি, এডিশনাল সিএসএস, হোম পেজ সেটিং, আচ্ছা এগুলা আস্তে আস্তে আনা লাগবে, মেনুটাও আমার ডাইনামিক করা লাগবে, আর ব্যাকগ্রাউন্ড ইমেজ সাইড আইডেন্টিটি, আচ্ছা সাইড আইডেন্টিটি বেশ ভালো, ঠিক আছে। এই যে এই দুইটা লিখে ফেললাম, আরেকটা আছে, যদি আমি চাই এই জায়গাটাতে আমি টাইটেল ট্যাগ লিখতে পারি, টাইটেল ট্যাগ, এটা টাইটেল সম্পর্কীয়, ঠিক আছে, এটার একটা কিছু লেখা দরকার নেই, এটা হচ্ছে টাইটেল সম্পর্কীয়, এই যে আপনার সেটিং এ যে টাইটেল গুলা আসতেছে, ঠিক আছে, ওইটা সম্পর্কীয়। এখানে রিফ্রেশ দিলে কি কোনো পরিবর্তন দেখা যাবে? যাই হোক আমি মনে করেন আপাতত এতটুকু পর্যন্ত করলাম, এতটুকুর পরে আমি চাচ্ছি আমার যে পেজ, ঠিক আছে, যে index.php নামক যে পেজটা আছে, এই পেজটা আমি কি করব, এই পেজটাতে একটা মেনু তৈরি করতে চাচ্ছি, ঠিক আছে, যেন মেনুটা ডাইনামিক হয়, মেনু শেপ দেওয়ার দরকার নেই, আপাতত চাই মেনুটা যেন আমার ডাইনামিক্যালি তৈরি হয়ে আসে, কারণ এখানে যদি আপনি মেনু এই যে অ্যাপিয়ারেন্সে দেখেন কোনো মেনু নাই, ঠিক আছে, আমরা কিন্তু মেনুটা অ্যাপিয়ারেন্সে পেয়ে থাকি, কিন্তু আপনি দেখেন এখানে অ্যাপিয়ারেন্সে ক্লিক করেন, এই যে অ্যাপিয়ারেন্সে কোনো মেনু নাই, ঠিক আছে। তো এই অ্যাপিয়ারেন্সে আগে মেনু টানতে হবে, ঠিক আছে। যাই হোক আমি
এটাতেই চলে যাই index.php। তো আপাতত এই জায়গাটায় আমি s2 ট্যাগ দিলাম, ট্যাগ দিয়ে হচ্ছে হেডার মেনু। যাই হোক, এই জায়গায় মনে করেন যে আপাতত li দিয়ে হোম css html সেভ। ঠিক আছে, এই যে ঠিক আছে। তো এটা আসলে এভাবে লিখলে আমাদের হবে না। আমরা এভাবে কেন লিখবো? আমরা এটাকে ডাইনামিক করব। এই মেনুটাকে আমরা চাই ডাইনামিক করার জন্য। যদি আমরা এই মেনুটা ডাইনামিক করতে চাই তাহলে আসলে আমাদের কি করতে হবে? এই ফাংশন পিএইচপি এর ভিতরে চলে যাব। এই জায়গায় আরেকটা ফাংশন আমাকে লিখতে হবে এই মেনুটা ডাইনামিক করার জন্য। ঠিক আছে, কি ফাংশন লিখবো? ফাংশন লিখে দেই, এটাও একদম বিল্ট-ইন ফাংশন। হ্যাঁ, এই ফাংশনগুলো আপনারা মনে রাখবেন বা ওই ডকুমেন্ট, যেটা পিডিএফ ডকুমেন্ট, ওইটাতেও পারবেন। রেজিস্টার, ঠিক আছে, রেজিস্টার nav মেনুস। এই যে এটা লিখতে হবে এবং এটার মধ্যে অ্যারে দিতে হবে। কেন অ্যারে দিবেন? কারণ হচ্ছে আপনার এই জিনিসটা, এই মেনুটা কিন্তু মাল্টিপল মেনু হতে পারে। ঠিক আছে, বা মেনুর ভিতরে যে অপশনগুলো এলাই এগুলা মাল্টিপল হতে পারে। এই কারণে আপনাকে অবশ্যই অ্যারে লিখতে হবে। অ্যারের মধ্যে আপনি কি লিখবেন? আপনি জাস্ট কিছুই না, দুইটা অংশ লিখবেন। একটা হচ্ছে হেডার, এটা হচ্ছে আইডি, এটা হচ্ছে আইডি হেডার মেনু, এটা হচ্ছে আইডি। ঠিক আছে, আরেকটা লিখে দিবেন, এটা হচ্ছে আপনার মেনুর নাম। কি মেনুর নাম? মনে করেন হেডার মেনু দিতে চান, হেডার মেনু। ঠিক আছে। তো আপাতত এতটুক যদি দেন, এতটুক দিলে আসলে কি হবে? এতটুক দিলে কি হবে? আমি যদি রিফ্রেশ দেই, লাইন নাম্বার 10, লাইন নাম্বার 10 আবার কি ভুল ধরলো? হেডার মেনুতে এমনিই হবে। MENUE না, ঠিকই তো আছে। ই হবে না স্যার। মেনুর জায়গায় এস লিখছেন এর পাশে। এটা উপরে নাকি? ভাইয়া MENU এস লিখছেন। না, এই জায়গাটায় হবে হেডার MENUE মেনুটা হবে, আর এটা যে উপরে MENUS মেনু। ই হবে না স্যার। এই যে এটা হবে না এই জায়গায়, এই যে এটা হবে না। যাই হোক, এই সেমিকোলন দিয়ে দিয়েছিলাম, এর ভিতর সেমিকোলন হয় না, এর ভিতর কমা হয়, মনে রাখবেন। ঠিক আছে, যাই হোক, এই যে দেখেন মেনুটা চলে আসলো, মেনু নামক অপশনটা চলে আসলো। ঠিক আছে, তো এই মেনু নামক অপশনটা চলে আসলো। এবার মেনুতে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি দেখবেন, এই যে দেখেন, এই যে ক্রিয়েট মেনু, একটা মেনু আপনাকে ক্রিয়েট করার জন্য বলতেছে। আপনি মনে করেন রনি নামে একটা মেনু ধরেন ক্রিয়েট করবেন, রনি লিখলেন, ক্রিয়েট মেনু দিয়ে একটা মেনু ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পরে এই যে দেখেন এই হেডার মেনু, এই নামটা কোথায় থেকে আসতেছে? এই নামটা হচ্ছে আপনি এই জায়গায় হেডার মেনু নামটা দিচ্ছেন। এখন হেডার মেনুর সাথে আপনি এই এক্স ওয়াই লেখেন। হ্যাঁ, হেডার মেনুর সাথে এক্স, বড় হাতের এক্স ওয়াই জেড লিখে সেভ দেন। হ্যাঁ, সেভ দিয়া এখানে যদি আপনি রিফ্রেশ করেন, রিলোড করেন, এই যে দেখেন হেডার মেনু এক্স ওয়াই জেড। দেখছেন যে এই নামটা কই থেকে আসলো? ডিসপ্লে লোকেশন, বুঝতে পারছেন? তো এই যে এখান থেকে আসলো। এখানে যদি আপনি গালিব লিখে দেন, তাও দেখেন এই জায়গাটাতে আপনার এই মেনুটার নামে যে গালিব চলে আসবে। ঠিক আছে, তা আপাতত কি বুঝতে পারছেন? তো এটা নামে যে হেডার মেনু দিয়ে দিলেন।
হুম, এবার দেখেন এই জায়গাটায় এই হেডার মেনু চলে আসবে, এই যে হেডার মেনু, ঠিক আছে। তো মোটামুটি একটা মেনু আমরা তৈরি করলাম। মেনু তৈরি করলে হবে না, এটাকে যে এই অংশটাতে মেনুর এই অংশটাকে এটাকে ডাইনামিক করতে হবে, ঠিক আছে। এই অংশটাতে ডাইনামিক করতে হবে, ডাইনামিক না করলে আসলে হবে না এটা। আহ, তো এটা আসলে কিভাবে ডাইনামিক করা যায়, এটা ডাইনামিক করা খুব একটা কঠিন কাজ না। আমরা এই যে হেডার মেনুটা লিখলাম, ঠিক আছে। ধরেন এই অংশটা আমি আপাতত কেটে দেই, এই অংশটা আমার লাগবে না। এই অংশটা লাগবে না, আমি এই জায়গাটা একটা কোড প্রয়োগ করব, পিএইচপি এর কোড লিখবো, ঠিক আছে। কোড লিখে এই মেনুটাকে ডাইনামিক করে নিয়ে আসবো, ঠিক আছে। পিএইচপি এর কোড, এটাও এত কঠিন কাজ না, ঠিক আছে। কি লিখবো, এটার একটা বিল্ট ইন ফাংশন ওদেরই আছে, ডব্লিউপি ন্যাপ মেনু, মেনু, ঠিক আছে। ডব্লিউপি ন্যাপ মেনু, মেনু, এবং এটা হচ্ছে অবশ্যই অ্যারে লিখতে হবে। কারণ কি, কারণ এই মেনুটা আপনার মাল্টিপল হতে পারে, ঠিক আছে। এই মেনুটা মাল্টিপল হতে পারে, এটার ভিতরে অ্যারে অপশনগুলো মাল্টিপল। সুতরাং হচ্ছে যেখানে আমার মাল্টিপল থাকবে, একের অধিক থাকবে, ঠিক ওই জায়গাটাতে আমার অ্যারে ইউজ করা লাগবে, ঠিক আছে। অ্যারেটা আমি কি লিখবো, এই জায়গায় লিখে দেবো এবার থিম লোকেশন, ঠিক আছে। আমার যে এটা লোকেশন, এটা লোকেশন আসলে কোথায়, হুম, এটা লোকেশন, এবং এটার লোকেশন কোথায়, এটা লোকেশনটা আমি লিখে দিব। এই যে ফাংশনটা তৈরি করতে, এই যে এটা হচ্ছে আইডি, ঠিক আছে। প্রথমটা আইডি, আর দ্বিতীয়টা হচ্ছে আমার কি নামে লেখাটা দেখাবে এটা। তো এই যে আইডিটা হেডার মেনু, এটা আমি কপি করলাম, কপি করে এই জায়গাটায় আমি জাস্ট পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো আশা করি এটা আর ভুল দেখানোর কথা না। তারপর যদি ভুল দেখায়, লাইন নাম্বার 19, 19-এ আবার কি ভুল দেখালো, এই যে এটা শেষ করে নাই, হুম, এই পিএইচপিটা শেষ করে নাই, পিএইচপিটা শেষ করে দেই। পিএইচপি শুরু, এই পিএইচপিটা শেষ করে দেই। এই পিএইচপি মানে হচ্ছে জ্বালা যন্ত্রণা, ঠিক আছে। এই যে মেনুটা আমার ডাইনামিক হয়ে গেল, ঠিক আছে। মেনুটা ডাইনামিক হয়ে গেল। এবার আমরা কিভাবে চেক করব, আমরা হচ্ছে এখান থেকে কয়েকটা পেজ বা ক্যাটাগরি বানিয়ে আসি। ধরেন কয়েকটা পেজ বানিয়ে আসি, হুম, অল পেজ, অল পেজ, আচ্ছা কয়েকটা পেজ আমি অ্যাড করে আসি। তো অ্যাড নিউ পেজ আসতেছে, আচ্ছা ক্লাসিক এডিটর দেওয়া লাগবে। আচ্ছা আপাতত দেখি HTML, হ্যাঁ, বা হচ্ছে না, একটু প্রফেশনাল লিখি, হোম, পিএসসি ক্রিয়েট হলো না, এটা হোম, ঠিক আছে। হোমের পরে একটা পেজ ক্রিয়েট করি, তাই ক্লাসিক এডিটরটা দিয়ে নিই, এটা ভেজাল লাগতেছে, ঠিক আছে। হোমের পরে অ্যাবাউট, ঠিক আছে। তো অ্যাবাউটটা লিখলাম, অ্যাবাউটটা লেখার পর এটাও পাবলিশ করে দেই। আর একটা ক্রিয়েট করে নিই, ন্যাশনাল আপাতত একটা ক্রিয়েট করে নেই পেজ, ঠিক আছে। এই মেনুটা আমরা পেজ থেকেও করতে পারি, বা হচ্ছে আপনার ক্যাটাগরি থেকেও করতে পারি। যাই হোক, আমরা এতটুকু করে ফেললাম। এবার মেনুতে যাই, হুম,
মেনু থেকে হোম, সিম্পল পেজ এইগুলাও নিয়ে আসি। যে অ্যাড টু মেনু চলে গেল, হোম, আচ্ছা সিম্পল পেজটা পরে নেই, দুইবার চলে আসছে, একটা রিমুভ করে দেই সিম্পল পেজ। আচ্ছা, এই যে হেডার দিয়ে দিলাম, হেডার মেনু, এবার সেভ করে দেই, সেভ হয়ে গেল। এই যে ম্যানেজ লোকেশনে আমরা গিয়ে দেখব, ম্যানেজ লোকেশন যে অপশনটা আছে এখানে গিয়ে দেখব এই যে হেডার মেনু, এই যে রনি নামে যে মেনুটা আমি তৈরি করছি ক্রিয়েট, ওই মেনুটা হচ্ছে হেডার মেনু হিসেবে আমার আছে। ঠিক আছে? তো তো হচ্ছে আমি যদি এবার যদি আমি এখানে রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে এই যে আইসা পড়ছি। ঠিক আছে? এবার ধরেন আমি ড্রপ ডাউন করতে চাই, ড্রপ ডাউন করতে চাই, এই যে ক্রিকেট, এই ক্রিকেটটা ন্যাশনালের ভিতর নিলাম, এই অ্যাবাউটটাও নিয়ে নিলাম। ঠিক আছে? এবার সেভ দিয়ে দেই, সেভ দিয়ে এই যে দেন গালিব, গালিবের সেভ দিই, এই যে দেখেন ড্রপ ডাউন হয়ে গেছে। ঠিক আছে? বুঝতে পারছেন যে মেনুটা কিভাবে ডাইনামিক হচ্ছে? আর ওইটা বাকিটা আসবে তো সিএসএস করলে, সিএসএস করলে বাকিটা ওই রকম আসবে। ঠিক আছে? এটা সিএসএস পাওয়ার দিলে ঠিক হয়ে যাবে। তো তার আগে আপনারা এই জায়গাটায় বুঝতে পারছেন যে কিভাবে মেনুটা ডাইনামিক হয়েছে? প্রবলেম আছে কারো কোনো? বুঝতে পারছি ভাই, প্রবলেম নাই। দেখছেন এই যে এভাবে কিন্তু মেনুটা ডাইনামিক হচ্ছে। আমরা তো থিম কাস্টমাইজেশন খালি করি, আমি কিভাবে করি ওইটা তো অনেকেরই ধারণা নেই, বুঝছেন না? তো এখন এই যে ধারণা পেয়ে গেলেন, এখন স্বচ্ছ একটা ধারণা আপনারা পেয়ে গেলেন যে কিভাবে এগুলা কাজ করতেছে। আপনি একাধিক মেনু চাইলে আপনি ক্রিয়েট করতে পারেন, একাধিক মেনু, ক্রিয়েট নিউ মেনু, আর একটা মেনু আপনি ক্রিয়েট করতে পারেন। এটার নাম মনে করেন দিয়ে দিলেন গালিব, আর একটা মেনুর নাম, এটার নামও ধরেন গালিব দিয়ে দিলেন। ঠিক আছে? তো এটার মধ্যে কি রাখবেন, এই তিনটা জিনিস রাখলেন। ঠিক আছে? সেভ মেনু দিয়ে দেন, সেভ মেনু। ঠিক আছে? এই যে ম্যানেজ লোকেশনে যান, যাওয়ার পর এই যে দেখেন আপনি হেডার মেনু কি রাখবেন, এই গালিবে চাপ দিয়ে যদি সেভ দেন, এই গালিব নামে যে মেনুটা করছেন ওই মেনুটা আপনার এই যে হেডার মেনুতে চলে আসবে, তিনটা অংশ। ঠিক আছে? নিচে রনি নামে যে মেনুটা করছেন এটা লিখে যদি আপনি সেভ দেন, তাহলে যে রনি নামে মেনুটা আপনার চলে আসবে। আপনি এইভাবে চাইলে 4-5টা মেনু তৈরি করে রাখতে পারেন এক একটা কাজের জন্য। যাই হোক, এরকমটা হয়ে গেল। এবার দাঁড়ান, ওয়েট এ মিনিট, আগামীকাল একটা টেমপ্লেট নিয়ে আসবো, এনে ওই টেমপ্লেটের উপর আমরা কাজ করে ফেলবো। ঠিক আছে? তো এটা কঠিন কিছু না। এটার পরে আর একটা জিনিস আছে, এটার পরে আমি কয়েকটা প্লাগইন দেখাবো আমাদের সচরাচর কাজে লাগে, এরকম কয়েকটা প্লাগইনের ব্যবহার দেখাবো। আর হচ্ছে আপনাদের ই-কমার্স, ঠিক আছে, মানে ই-কমার্স সাইট ওয়ার্ডপ্রেসের, এটাই। ঠিক আছে? এটাই আমাদের সিলেবাস, আর নাই আমাদের সিলেবাস। ঠিক আছে? যদিও আমাদের 40টা ক্লাস পর্যন্ত মেইন ক্লাস। ঠিক আছে? এই এতটুকু আমাদের সিলেবাস, তারপরে দেখবেন আর প্রেশার নাই। তারপর পরীক্ষা নিব, প্রেজেন্টেশন নিব, এইগুলোর জন্য প্রেশার নেওয়া লাগবে না, এগুলো এমনিতেই পারবেন। যাই হোক, এটা আসলে তেমন কঠিন কিছু না। যে একটা কথা আছে যে নো পেইন নো গেইন। ঠিক আছে? আসলে পেইন ছাড়া সবকিছু আনা যায় না। এই দেখেন অ্যাড টাইটেল, হ্যাঁ, আচ্ছা এটাও আমরা আসবে, আমাদের অ্যাডভান্স লেভেলে এটা আসবে। তো প্রজেক্ট নিয়ে কাজ করব। দেখেন ডব্লিউপি হেডার, ডব্লিউপি সাইট, এটা হচ্ছে সাইটের উইজার্ডের জন্য। যাই হোক, এই কন্টেন্ট, টাইটেল, পারমালি, এগুলো আসবে আসতে। এই কয়েকটা জিনিস, এটার মধ্যে এখানে 12টা পেজ আছে, এই 12টা পেজের ভিতরেই ওদের সবকিছুই আছে। ঠিক আছে? এগুলাই তৈরি করা, এগুলো তো মুখস্থ 7-8টা পেজ। হ্যাঁ, এগুলো তো মুখস্থ রাখতে মুখস্থ রাখার দরকার নাই, আপনি খালি চিন্তায় রাখবেন যে কোনটা দিয়ে কি কাজ করে, এটা খালি মাথায় রাখবেন। আর এগুলো তো আপনার আছেই, এগুলো খালি কপি করে করে দিবেন। ঠিক আছে? আপনি খালি মাথায় রাখলেই হবে। ঠিক আছে। ও
না আমরা তো থিম ডেভেলপমেন্ট যদি আপনি করতে চান আপনার কোডিং লাগবে। কোডিং ছাড়া আপনি কিভাবে থিম ডেভেলপমেন্ট করবেন বা একটা থিম কিভাবে কাজ করতেছে এটা আপনি কিভাবে বুঝবেন যদি আপনি কোডিংটা না দেখেন? তাহলে তো আপনি ওই যে কাস্টমাইজ তো আপনি পারেন। ঠিক আছে? এই যে অন্ধের মতো খালি কাস্টমাইজই করে যাবেন অন্ধের মতো। ঠিক আছে? কিভাবে কাজ করতেছে ওইটা আর আপনি বুঝবেন না। ঠিক আছে? যে অনেকে আছে কাস্টমাইজ 2 বছর ধরে কাস্টমাইজ করতেছে। কিন্তু আপনি যদি বলেন যে এগুলা কিভাবে কাজ করতেছে, কি কোডিং এর বলে কাজ করতেছে তাহলে দেখবেন ওইভাবে আর বলতে পারবে না। ঠিক আছে? তা আমাদের কাস্টমাইজেশন সহজ জিনিস। আপনি ভালো একটা থিম আপনার হাতে থাকলে বা পেজ থিম কিনে নিলে বা হচ্ছে অনেক ফ্রি রিসোর্সে ভালো কাজ আপনি চাইলে করতে পারেন। ঠিক আছে? কিন্তু এই যে মেইন কাজ হচ্ছে এই থিম ডেভেলপমেন্টে এই জায়গাটাতে দক্ষ হতে পারলে আপনি এমনিতেই সবকিছু বুঝবেন। যাই হোক, আহ তারপরে ধরেন আমি ফুটারের জন্য একটা মেনু ক্রিয়েট করব। ঠিক আছে? যে হেডার মেনু, ধরেন ফুটারের জন্য একটা মেনু ক্রিয়েট করব। তো ফুটারের মেনুটা কিভাবে ক্রিয়েট করব? সেম উপরের মতোই আমি উপরেরটাই কপি করে নিয়ে আসতেছি। উপরেরটাই কপি করে নিয়ে আসলাম। এই জায়গায় এটার আইডি ফুটার দিয়ে দিলাম, FWTER ফুটার। ঠিক আছে? এবং এটা হেডার মেনু, এটার নাম দিয়ে দিলাম ফুটার মেনু দিয়ে দিলাম। ঠিক আছে? তো এটা দেখেন এই index.php এই জায়গাটাতে যদি আমি যাই, index.php যে জায়গা, ওই জায়গাটাতে যদি যাই, এই যে WP ফুটার, এটার নিচে হচ্ছে আপনার ফুটারের সবকিছু লিখবেন। ঠিক আছে? যাই হোক, এই জায়গাটাতে যদি আমি এই উপরে যে অংশটা ছিল এই অংশটাই আমি কপি করে নিয়ে আসলাম। কপি করে এনে এই যে পেস্ট করলাম, পেস্ট করে এখানে ফুটার দিয়ে দিলাম। হ্যাঁ, ফুটার দিয়ে দিলাম, ফুটার মেনু। তো এই অংশটাতে কি করব? এই অংশটাতে কোনো কাজ নেই। সেম এই থিম লোকেশন এই আইডির নাম দিয়ে দেই। আইডির নাম কি দিয়েছিলাম? এই ফুটার দিয়েছিলাম। এই যে ফুটার, এটাই আমি কপি করলাম। কপি করে এই জায়গাটাতে পেস্ট করে দিলাম। ঠিক আছে? এই তো জাস্ট হয়ে গেল ফুটার মেনু। ফুটার মেনু আমার ডাইনামিক হয়ে গেল। কোনো জায়গায় ভুল দেখাইছে কিনা আগে দেখে নেই। ভুল দেখায় নাই। এই যে ফুটার মেনু, এই ফুটার মেনুটা হচ্ছে এবার আমি আমি মনে করেন 2-3টা মেনু ক্রিয়েট করে নিলাম। এবার দেখেন এই যে ফুটার মেনু অপশনটা চলে আসলো। মনে করেন এই গালিবটা আমি ফুটার মেনু করতে চাই। ঠিক আছে? তো সেভ চেঞ্জে দেই, গালিবটা আমার ফুটার মেনু হয়ে যাবে। আর এই যে উপর একটা হেডার মেনু হয়ে যাবে। নিচে গেলে দেখেন 2টা অংশ চলে আসছে, ফুটার মেনু, হেডার মেনু। ঠিক আছে? এই যে 2 অংশ আমার চলে আসছে। যাই হোক, এটা রিফ্রেশ দেই। এই যে দেখেন ওইটা ফুটার মেনুতে ওইটা হয়ে গেল, হেডার মেনুতে এটা হয়ে গেল। ঠিক আছে? এটা সিম্পল। ঠিক আছে? যে হোমে চাপ দেই। আচ্ছা, হোম পেজের কাজ করি নাই, এগুলা করা লাগবে। করলেই হয়ে যাবে। এই থিম ডেভেলপমেন্টের উপর আপনাদের কয়টা ক্লাস পাবেন? মেবি 2টা ক্লাস পাবেন। তারপর ওই প্লাগইন, ইম্পর্টেন্ট প্লাগইন দেখবেন, 2 দিন দেখবেন। আর হচ্ছে ই-কমার্স সাইট আমাদের আর 7টা ক্লাস হবে। মেইন 7টা ক্লাস আজকে ক্লাসটা চলে গেলে তো 3টা ক্লাস ই-কমার্স সাইটের উপরে পাবেন। 2টা হচ্ছে থিমের উপরে পাবেন 5টা, আর 2টা হচ্ছে থিম ডেভেলপমেন্টের উপর। ঠিক আছে? এই 7টা ক্লাস শেষ। যাই হোক, এই যে দেখেন এটা আসলে এরকম হয়ে গেল। ঠিক আছে? যে ফুটার মেনু দেখছেন? এখানে কিন্তু আপনি নিজে কোনো কোডিং লিখলেন না, নিজে কোনো প্রোগ্রামিং করলেন না। ঠিক আছে? ওদের প্রোগ্রামিংটা ইউজ করলেন। আপনি কি করেন? আপনি যেভাবে করেন এগুলোই লেখা লাগবে। আপনি কি করবেন? এই যে এগুলা কপি করে একটা ফাইলে রেখে দিবেন। ঠিক আছে? কপি করে একটা ফাইলে রেখে দিবেন। যখনই আপনার প্রয়োজন পড়বে আপনি খালি একবার দেখে গেলেন জিনিসগুলা, বুঝে গেলেন, আপনি এগুলা কপি করে রেখে দিলেন। পরবর্তীতে যখন আপনার প্রয়োজন পড়বে আপনি খালি কপি পেস্ট করে দিয়ে দিলেন। ঠিক আছে? আপনি মনে রাখলেন যে কোন ফাংশন কি কাজ করতেছে। এটাই। তার বাহিরে আসলে অন্য কোনো কিছু না। যাই হোক, আপাতত এতটুক তো বুঝতে পারছেন, তাই না? ভাইয়া বুঝতে আর পারছি। রেখে দেন, আমার ফাইলটা রেখে দেন, বা আপনি নতুন
ফাইল ক্রিয়েট করে রাখেন ওইটা ব্যাপার না, ঠিক আছে। এখন মনে করেন আপনি আম সত্ত্ব খেতে চান, ঠিক আছে, তো এই আম সত্ত্ব পেলেই হয়েছে, আপনি আম সত্ত্ব খাবেন। এখন এই আম সত্ত্বটা কি ওই ঢাকার আম নাকি রাজশাহীর আম নাকি গোপালগঞ্জের আম, এত কিছু দেখে আপনার আর লাভ নেই। বা হচ্ছে এটা কি ল্যাংড়া আম, ফজলি আম, হ্যাঁ, নাকি গোপালভোগ আম, এত কিছু দেখে লাভ নেই। আপনি আম সত্ত্ব খেতে চাইছেন, আম সত্ত্ব আপনার ভাইয়ের আম সত্ত্ব খেতে চাইছে, ওকে আপনি আম সত্ত্ব খাইয়ে দিবেন। এবার আপনি এই আম সত্ত্ব কই থেকে আম কালেক্ট করলেন ওইগুলো আসলে দেখার বিষয় না, ঠিক আছে। এখন আপনি এই কোড কি আপনি নিজে থেকে লিখছেন না কপি পেস্ট করে লিখছেন না কেমনে লিখছেন ওইগুলা দেখার বিষয় না, আপনার কাজ হচ্ছে ওইটাই হচ্ছে মেইন বিষয়, ঠিক আছে। আর আপনি যদি এই জিনিসগুলো না বুঝেন তাহলে আপনি কপি পেস্ট বাই কই থেকে করবেন? আপনি যদি একটা জিনিস সম্বন্ধে ধারণা না থাকে এটার, আপনি তো ভাই কপি পেস্ট যদি আপনি দেন তাও তো কপি পেস্ট করে আপনি পারবেন না, ঠিক আছে। আপনি যদি জিনিসটা বুঝেন, আপনি বুঝলেন এখানে এই কোডগুলো লেখা দরকার, আপনি খালি কপি পেস্ট করে মেরে দিলেন। বুঝতে পারছেন জিনিসগুলা? যাই হোক, এই যে আজকে যে ফাংশন গুলা দেখালাম, ঠিক আছে, এগুলা মনে রাখেন। আগামীকাল পোস্ট ডাইনামিক, এটা একদম ছোট অল্প একটা অংশ, এটা আগামীকাল থেকে আপনার নতুন একটা টেমপ্লেট নিয়ে টেমপ্লেটের উপর কাজ শুরু করব, যে ওই টেমপ্লেটটাকে কিভাবে কি করা যায় ওইটা আগামীকাল থেকে শুরু করব। তার আগে এটা আর বেশি দেখালে পরে আপনাদের অবস্থা কাইল হয়ে যাবে, ঠিক আছে। একটু আমাদের মাথাটা রেস্ট দেই, কারণ এই মাথাও একটা রেস্টের জিনিস, এটারও রেস্ট দেওয়ার প্রয়োজন আছে, তা না হলে পরে দেখবেন ঘুরবে খালি। কি মাথা ঘুরতেছে না মাথা ঠিক আছে সবার? ভাই বেশি ঠিক নাই, মাথা ঘোরা শুরু হয়ে গেছে। আর ঘোরার সুযোগ দেওয়া যাবে না। যাই হোক, আপনাদের পিএইচপি তে নিয়ে যাই। পিএইচপি এর কয়েকটা ফাংশন দেখেন। আর এই যে আওয়ার ফার্স্ট, আচ্ছা এটাকে আমি আপাতত যতটুকু করছি এটাকে আমি জিপ করে ফেলতেছি। জিপ করে এই ফাইলটাও আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। এই পিএইচপি তে চলে যাই। আজকে ডে 34 ছিল, এই যে এটা জিপ করে দিয়ে দিলাম, একটা গেল। আর হচ্ছে ওই ফাইলটা যেটা ডাউনলোড দিয়েছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি, ওয়ার্ডপ্রেসের এই ফাইলটাও আমি কপি করে দিয়ে দিলাম, ঠিক আছে। এই দুইটা জিনিস দিয়ে দিলাম। এবার একটু পিএইচপি তে যাই। আচ্ছা, test.php নামক একটা ফাইল আমরা নিলাম, ঠিক আছে। দেখেন এখন সিম্পল বিষয়, এখন আর খুব কঠিন কোনো বিষয় না। এখন পিএইচপির একটু প্রোগ্রাম আমরা দেখি, ঠিক আছে, কারণ আমরা লজিক প্রজেক্ট এগুলো ভুলে গেলে আমাদের আবার আর এক বিপত্তি ঘটবে। আচ্ছা, এই ফাংশন কি দেখবো আমি? পিএইচপি দেখে ফেলি। প্রথমে এই পিএইচপিটা শুরু করলাম আর পিএইচপিটা শেষ করব, ঠিক আছে। এগুলো ওয়ার্ডপ্রেসের বিষয় না, পিএইচপির বিষয়, ঠিক আছে। তো তার মধ্যে আমি কি করলাম, তার মধ্যে আমি একটা ছোট একটা ফাংশন, মনে করেন একটা ফাংশন ক্রিয়েট করলাম, function ফাংশন, ঠিক আছে। ফাংশনের নাম ধরেন দিলাম xy। তো xy নামক ফাংশনটা দেওয়ার পর এই যে প্যারামিটার, এইগুলাকে বলে প্যারামিটার $a, ঠিক আছে। তারপর দিয়ে দিলাম $b, এগুলো হচ্ছে প্যারামিটার। এই প্যারামিটার কি কাজে লাগে? আপনি যা লিখবেন তাই এই প্যারামিটারে যায়, ঠিক আছে। এই যে দ্বিতীয় ব্র্যাকেট দিলেন, দ্বিতীয় ব্র্যাকেট দিলে এবার মনে করেন ইকো লিখলেন, ঠিক আছে। ইকো কি লিখলেন? এই যে $a, ঠিক আছে, গুণ $b। এবার দেখেন মেইন বিষয় কি, এবার আপনি মনে করেন যে কোনো জায়গায় এই যে xy ফাংশনটাকে কল করলেন, কল করে এই যে 4 দিয়ে দিলেন আর 5 দিয়ে দিলেন, এটার আনসারটা তাহলে কি হবে?
এটার আনসারটা কি হবে 20 কেউ কেউ বলতে পারেন? 20 হবে। 20 হবে। লোকাল হোস্টে চলে যায়, পিএইচপি তে চলে যায়। ওরে বাবা, ডে 34 আবার কই যায়? পাইছি ডে ফাংশনের 34 পরে সেমিকোলন দেন নাই তো। এই যে 20, ঠিক আছে। সেমিকোলন কোন জায়গায়? হ্যাঁ দেওয়া হয়েছে, সব জায়গাতে দেওয়া হয়েছে, সেকেন্ড ব্র্যাকেটের পরে দেওয়া লাগবে না, ঠিক আছে। এই যে দেওয়া হয়েছে, ঠিক আছে। এই যে এটা প্যারামিটার, এই প্যারামিটার যদি আরো নিতে চান আপনি নিতে পারবেন। প্যারামিটার সি চাইলে সিও নিতে পারবেন, ঠিক আছে। তো এটার সাথে মনে করেন যোগ করে দিলেন এর প্যারামিটার সি, ঠিক আছে। তো প্যারামিটার সি এরও একটা মান নিয়ে নিলেন, এটার মান মনে করেন 2 নিয়ে নিলেন, ঠিক আছে। তো এটার আনসার আসলে কত হবে? এটা আনসার 22 হবে, ঠিক আছে। কারণ আগে গুণের কাজ 4 5 20 আর এটা 22, ঠিক আছে। এবার হচ্ছে প্যারামিটার পাস, এগুলা প্যারামিটার বলে। প্যারামিটার পাস করেও আপনি আপনার কাজগুলা করতে পারেন, ঠিক আছে। এরকম ফাংশন আপনারা অনায়াসে চাইলে সুন্দর সুন্দর ফাংশন আপনারা তৈরি করে রাখতে পারেন। এগুলা তেমন কঠিন কাজ না, সহজ কাজই। এই যে ইয়া করে দিলাম, হুম তার মধ্যে আপনাদের আপনাদের ছোট একটা ইয়া যদি দেই, ফাংশন যদি দেই, আপনারা ইয়া করতে পারবেন। মাল্টি মাল্টিপ্লিকেশন, আচ্ছা গুণফল, যাই হোক। এই যে গুণের নামাতা 1 থেকে 10 পর্যন্ত আপনারা কি তৈরি করতে পারবেন? যে গুণের নামাতা 1 থেকে 10 পর্যন্ত একটা ফাংশন ইউজ করে। জাভাস্ক্রিপ্টে তো করছিলাম। জাভাস্ক্রিপ্টে তো আপনি একটা একটা করে করছেন, ঠিক আছে। কিন্তু একটা না, আপনি মনে করেন একটা ফাংশন ক্রিয়েট করবেন, 1 থেকে 10 পর্যন্ত সকল সকলের নামাতা চলে আসবে। আপনার আলাদা আলাদা করে 1 এর নামাতা, 2 এর নামাতা, 3 এর নামাতা লেখা লাগবে না, ঠিক আছে। 1 থেকে 10 পর্যন্ত নামাতা অটোমেটিক্যালি চলে আসবে। 5 এর নামাতা কোন, 6 এর নামাতা কোন, 7 এর নামাতা কোন চলে আসবে একটা ফাংশন ইউজ করে। আর আগেরটা আমরা দেখছিলাম যে কোনো একটা, যেমন শুধু 5 এর নামাতা 1 থেকে মানে 5 থেকে 5, 5 দুগুণে 10, 5 10 50, এই একটা দেখছিলাম। কিন্তু আমরা একটা ফাংশনের মাধ্যমে পুরা 10টা নামটাই নিয়ে আসবো 1 থেকে 10 পর্যন্ত। যেটা নামটা দিয়ে দেখতে চান সব মানে ওইটাই আপনি দেখতে পারবেন। বা 1 থেকে 20 পর্যন্ত নামটা চাইলে আমরা নিয়ে আসতে পারবো। কেউ ভাইয়া ওই রকমটা পারবেন আপনারা? কেউ কি এরকম ফাংশন তৈরি করতে পারবেন বা এরকমটা কি পারবেন কেউ? ভাইয়া করে দেন, আমরা করতে গেলে অনেক সময় লাগবে, ভাবতে হবে। ভাবতে হবে নাকি মাথার মধ্যে প্রেসার দিতে হবে নাকি? হ্যাঁ ভাইয়া, মাথায় প্লেট খুলতেছে, আরো বেশি ঘুরবো তাহলে। আহ, আরো বেশি ঘুরবো। অধিকারী আহ তো আমরা হচ্ছে আহ একটা ফাইল তৈরি করে ফেলি, নতুন একটা ফোল্ডার তৈরি করে দেখিয়ে দেই। এটার নাম কি দিব? নাম দিয়ে দিয়ে মাল্টিপ্লিকেশন টেবিল দিয়ে দিই। আচ্ছা, টেবিল ডট পিএইচপি নাম দিয়ে দিলাম। তো পিএইচপি নাম দিয়ে দিলাম। এবার হচ্ছে এই ফাংশনটা আমরা তৈরি করব। তার আগে রেকর্ডিংটা আচ্ছা হচ্ছে, সুন্দর হচ্ছে। তো এটা হতে থাক। তো আমরা শুরু করতে থাকি। আমরা এখন কি শুরু করব? একটা মনে করেন একটা HTML টা নিয়ে নেই। আচ্ছা, এটা তো পিএইচপি তে করি সমস্যা নেই, ঠিক আছে।
এই HTML নিয়ে নিলাম, HTML এর ভিতর এই যে একটা div নিয়ে নিলাম, ঠিক আছে। আপাতত div এর একটা ক্লাস আমরা আপাতত নিয়ে নিই, ক্লাস নিয়ে নিলাম, ক্লাস ধরেন এটা ক্লাস ধরেন ab নিয়ে নিলাম, আনুমানিক এত কিছু দরকার নেই, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা একটা PHP লিখে ফেলি, PHP এই যে শুরু, আর PHP টা আমরা শেষ করে দিই। দেখবেন HTML এর ভিতর PHP লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এইগুলা কোনো সমস্যা নেই, ঠিক আছে। একটা ফর লুপ দিয়ে দেই, একটা ফর লুপ আমরা লিখে ফেলবো। এই যে দেখেন মান চলে আসছে। তো ফর এর i ইকুয়াল টু আমি 1 লিখে দেই এবং এটার কন্ডিশন আমি সেট করে দেই ইকুয়াল টু 10, মানে 1 থেকে 10 পর্যন্ত ঘুরবে i প্লাস প্লাস, ঠিক আছে। তো এই জায়গায় ইকো, আচ্ছা ইকো ইকো, আচ্ছা এই জায়গায় ইকো লেখার দরকার নেই, আপাতত ইকো লিখলাম। তো ইকো কি লিখবো, ইকোটা পরে লিখি, আপাতত এখানে ইকো দরকার নেই। এই যে দেখেন আমি যদি এই জিনিসটা লিখি $i, ঠিক আছে, এই জিনিসটা যদি আমি লিখে ফেলি তাহলে আমার কি হচ্ছে, লোকাল হোস্টে আমি চলে যাচ্ছি, লোকাল হোস্টের পরে পিএইচপি তে চলে যাই, পিএইচপি পরে এই যে ডে 34, ঠিক আছে, যে মাল্টিপ্লিকেশন টেবিল এই যে 1 থেকে 10 পর্যন্ত চলে আসছে। তার মানে এই জায়গাটায় যদি প্রত্যেকবার একটা কইরা বিআর আমরা দিয়ে দেই এবং বিআরটা অবশ্যই সিঙ্গেল বা ডবল এর ভিতর নেব এবং তার আগে একটা ডট যদি দিয়ে দেই, দিয়ে দিলে আমরা যে 1 থেকে 10 পর্যন্ত পাবো। এর সাথে 1 2 3 4 গুণ করে আমরা এরকম, যেমন যদি 5 এর নামটা লিখতে চাই তো আমরা প্রতিবারই যদি গুণ 5 করে লিখে দেই, এই দেখেন প্রত্যেকবারই এই যে 5 এর নামটা হয়ে যাচ্ছে 5 10 50, ঠিক আছে। এবং এটাকে সুন্দর করে আই এবং এই যে এরকম স্ট্রিং করে লিখতে হবে, ওইটা আমরা লেখা পারবো। তো এরকমটা লিখতে হবে, এটা তো একটা আসলো, কিন্তু আমি চাই এই একটা আসবে না, আমি চাই হচ্ছে আমার এটা অনেকগুলো আসবে, আমি 1 থেকে 10 পর্যন্ত লিখতে চাই নাম্বারটা, ঠিক আছে। তো এরকমটা করতে চাই। তো এরকমটা করলে খুব একটা দরকার নেই। এই যে ফর লুপ, এই ফর লুপ 1 থেকে 10 পর্যন্ত ঘুরবে, এই ফর এর ভিতরে আরেকটা ফর লুপ লিখবো, ওইটা হচ্ছে পরবর্তী 10টা সংখ্যা ঘোরানোর জন্য, ঠিক আছে। ওইটা পরবর্তী যে 10টা সংখ্যা ওইটা ঘোরানোর জন্য আমি আবার আরেকটা ফর লুপ নিলাম, ঠিক আছে। এই ফর লুপ এই যে সেম কাজই করলাম, এর উপরে একটা করলাম, এটা হচ্ছে লুপের ভিতরে লুপ, ঠিক আছে। তো লুপের ভিতরে লুপ নিলাম, i প্লাস প্লাস নিলাম। এবার এই যে এ অংশটাতে যদি আমি ইকো করি, echo ইকো, এই অংশটাতে ধরেন ইকো করলাম, ইকো করে আচ্ছা এটা আগেরটা যেহেতু i দিছি, এটা i দিব না, এটা আমরা a দিয়ে দিই, ঠিক আছে। আগেরটা i দিছি, এবার একটা a দিয়ে দিব, i দিব না, ঠিক আছে। তো ইকো $a লিখলাম, ঠিক আছে। $a যদি লিখি আমাদের ফলাফল কি আসবে, আরে লাইন নাম্বার 10 এই তো ইরো দেখা দিল, এই যে ইকোটাতে ইরো দেখা দিল, ইকোটা দরকার নেই, এই ইকোটা আপাতত এখানে কেটে দেই। এই যে দেখেন, ঠিক আছে, এই যে 1 থেকে দেখেন কি রকম ভাবে আসতেছে। তার মধ্যে আমি এখানে একটা বিআর দিয়ে দেই, ডট বিআর দিয়ে দেই, এটা লুপের ভিতরে লুপ, জাস্ট আমি বিআর দিয়ে দিলাম, ঠিক আছে। বিআর দিয়ে দিলাম, বিআর দেওয়ার পর এই যে দেখেন এই যে 1 থেকে 10 পর্যন্ত ঘুরলো, ঠিক আছে। আবার দেখেন 1 থেকে 10 পর্যন্ত ঘুরলো, আবার 1 থেকে 10 পর্যন্ত ঘুরলো, আবার দেখেন এভাবে ঘুরতে 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 সে এই যে 1 থেকে 10 পর্যন্ত 10 বার ঘুরছে, ঠিক আছে। আর উপরে যদি এটার সাথে যদি কনকেট আই দিয়ে দেই, কনকেট এই যে $i যদি দিয়ে দেই তাহলে আসলে কি হবে, এই যে কনকেট চিহ্ন দিয়ে দিলাম। এবার $i টাও যদি দিয়ে দেই, এই যে দেখেন এটা $i এর জন্য, এই যে 1 ঘুরছে 10 বার, ঠিক আছে। তার পরবর্তী সংখ্যা 2 ঘুরছে 10 বার, 3 ঘুরছে 10 বার, 4 ঘুরছে 10 বার, ঠিক আছে। এই যে এরকমটা হয়ে গেল, ঠিক আছে। যাই হোক, এটাকে আর একটু ফাঁকা দিলে আমরা বুঝতাম।
আরেকটু ফাঁকা দিলে জিনিসটা সুন্দর হতো। তো আরেকটু ফাঁকা দিয়ে দেখাচ্ছি। NBSP নন ব্রেকিং স্পেস, তাই তো? এই যে নন ব্রেকিং স্পেস, ঠিক আছে? যাই হোক, এই দুইটা এরকম ভাবে আমরা ঘুরালাম, ঠিক আছে? তো এটা যদি ভাই এক্সপ্লেন করতে যাই, তাহলে ভাই আমার নিজের মাথাও ঘুরবে, আপনাদের মাথাও ঘুরবে। আপনারা বুঝে নেন এটার এক্সপ্লেনটা, ঠিক আছে? কারণ এটা একটা দর্শন তো ঘুরবে, এটার ভিতরে আবার লুপ, এটা আবার ঘুরবে, ঠিক আছে? যাই হোক, আপাতত সিম্পলিতে এটা শেষ করে দিচ্ছি। এটা বোঝাতে গেলে একদম মাথা আজকে শেষ হয়ে যাবে, ঠিক আছে? আপনারা বুঝে নেন, আপনাদের বেসিক যতটুকু স্ট্রং করছি, এতটুকু স্ট্রং বেসিক আপনারা দেখলে বুঝবেন জিনিসটা, আশাবাদী, ঠিক আছে? তো এবার আমি কি করব, এবার আমি কিছুই করলাম না, এটা আমি কেটে দিচ্ছি। $A দিয়ে দিলাম, এটার সাথে আমি গুণ চিহ্নটা দিয়ে দিলাম, ঠিক আছে? গুণ চিহ্নটা দিয়ে দিলাম। এবার $I দিয়ে দিই, ঠিক আছে? $I দিয়ে দিলাম। এবার আমি কি করব, একটা ইকুয়াল টু চিহ্ন দেই। ইকুয়াল টু যেভাবে আমাদের আমাদের গুণগুলা আসে ঠিক ওইভাবেই আমরা করে ফেলবো, ঠিক আছে? কি করে ফেলবো, ডলার ডলার অফ আই দিয়ে দেই। সবার আগে আই, এটার সাথে গুণ করে দেই। কি গুণ করব, আর এর আগে কিন্তু গুণ হবে না, কারণ এর আগের গুণ চিহ্ন তো স্ট্রিং এর মধ্যে লিখছি, কিন্তু এখন অরিজিনালি আমরা গুণ করব। গুণ করে দেই $, ঠিক আছে? তারপরে .br, ঠিক আছে? .br দিয়ে দিলাম। এরকমটা যদি আমরা করে ফেলি, আমরা আসলে কি পাবো? এই যে দেখেন, এই যে 1 থেকে 10, এই যে 1 থেকে 10, এই যে নামতা চলে আসছে 50 পর্যন্ত, নামতা মানে 10 এর নামতা পর্যন্ত চলে আসছে, ঠিক আছে? যাই হোক, এটাকে একটু সুন্দর করি, ঠিক আছে? এটাকে একটু সুন্দর করি, সুন্দর না করলে আমাদের ভালো লাগবে না। সুন্দর করে ফেলি। এই জায়গাটাতে ইকু লিখে ফেলি। ইকু, এই জায়গাটাতে ইকু লিখলে কি হবে, এই যে যখন একটা স্ট্রিং লিখলাম XYZ, আপাতত যদি স্ট্রিং XYZ লিখি, দেখতে পারবে প্রত্যেকটা পরে XYZ চলে আসতেছে, প্রত্যেকটা পরে XYZ চলে আসতেছে, ঠিক আছে? যাই হোক, এই জায়গাটাতেও আমরা হিট করব। এই জায়গাটাতে আমরা আপাতত একটা বিয়ার নিয়ে নিই, একটা বিয়ার নিয়ে নিই। বিয়ার নিয়ে নিলাম, বিয়ারের ভিতরে একটা ডিভ নিয়ে নিই, ডিভ ক্লাস নিয়ে নিই, ঠিক আছে? ডিভ ক্লাস নিয়ে নিই। ক্লাস কি নিব, ক্লাস হচ্ছে সিডি নামক একটা ক্লাস মনে করেন আপাতত নিলাম, ঠিক আছে? এটা ক্লোজ করে দিলাম। নাম দিয়ে দিই মাল্টি, মাল্টিপ্লিকেশন টেবিল নাম দিয়ে দিলাম। এই যে ডিভটা, এই ডিভটা এখন ক্লোজ করে দিই, ডিআইবি, ডিভটা ক্লোজ করে দিলাম। এবং এটার সাথে একটা এইচআর নিয়ে নিলাম, এইচআর মানে হরিজন্টাল র, ঠিক আছে? তো বিআর নিয়ে নেই, দুইটা বিআর নিয়ে নিলাম। এরকমটা যদি আমরা করে ফেলি, এবং হচ্ছে এই সেকেন্ডটা যদি আমি ক্লোজ করে দেই, এই যে এখান থেকে শুরু করছি, এখান থেকে শেষ করছি, তার মধ্যে সিঙ্গেল হবে, আমি ডবল দিচ্ছি কেন, ঠিক আছে? যাই হোক, এরকমটা যদি আমরা তো করে দেই, এই যে দেখেন মাল্টিপ্লিকেশন টেবিল, ঠিক আছে? এই যে চলে আসলো। কি এবার সুন্দর লাগতেছে না একটু দেখতে? বুঝছেন? এতটুকু তো বুঝছেন সবাই? এতটুকু ইজি কাজই, কারণ এখন আর কঠিন কাজ নাই, এখন সিএসএস এর কাজ। এখন এটারে আরো সুন্দর করব, আর এবং এটা ইজি লাগবে, ঠিক আছে? তো এটার পরে একটা সিএসএস এর ডিভ নিয়ে নেই। ডিভ নিয়ে নেই, ডিভ নিব। আচ্ছা, এইটা পিএইচপি থেকে এখানে এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? এন্ড করে দিচ্ছি। আবার নিচে এই পিএইচপিটাকে স্টার্ট করে দিলাম। এন্ড কেন করলাম, এই জায়গায় এইচটিএমএল এর কোড লিখবো, ডিভ লিখে দিলাম। তা নাহলে এইচটিএমএলটা কাজ করবে না। কাজ করবে ঠিকই, মানে ওইভাবে হাতে কলমে লেখা লাগবে আর কি। উপরে তো হাতে লিখে দিলাম একটা, ঠিক আছে? উপরে হাতে একটা লিখে দিলাম। এবার হচ্ছে নিচে এই যে পিএইচপি এন্ড করে লিখে দিচ্ছি, ঠিক আছে? তো এটার একটা ক্লাস নিয়ে নেই, ক্লাস
এটা ক্লাস মনে করে নিয়ে নিলাম বিসি, ধরেন বিসি নামে একটা ক্লাস নিয়ে নিলাম, ঠিক আছে? দরকার নেই এই ডিপটা কোথায় এন্ড করব, এই যে এই জায়গাটাতে, এই জায়গাটা সেকেন্ড ব্র্যাকেট, এই জায়গাটাতে মনে করেন এটা এন্ড করব, পিএইচপিটা এন্ড করে ফেললাম। নিচের জন্য এই পিএইচপি লিখে দিলাম সেকেন্ড ব্র্যাকেটের জন্য, তা না হলে কাজ করবে না। এই জায়গাটায় আমরা ডিপটা এন্ড করে দিলাম, ডিআইবি, ডিপটা এন্ড করে দিলাম। দেখেন এই যে পিএইচপি, এই যে এখানে শুরু করলাম, এখানে শেষ করলাম, ঠিক আছে? এটা যে সেকেন্ড ব্র্যাকেটটা রইলো, এই সেকেন্ড ব্র্যাকেটটা এই যে নিচের এই জায়গাটাতে আমি এন্ড করে দিলাম সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে? এই যে তার মধ্যে খালি এইচটিএমএল এর কোড আমি লিখলাম, এইচটিএমএল এর কোডের জন্য খালি এটা করছি আমি, ঠিক আছে? আপনি না চাইলে এই উপর একটার মতো করতে পারেন, একই কথা, ঠিক আছে? যাই হোক, আমি এরকমটা করে দিলাম, করলে দেখেন কি হয়। আচ্ছা, কিছুই হলো না, সমস্যা নেই, কারণ এটার ভিতর আমি কিছু লিখি নাই, জাস্ট একটা ডিভ আমি লিখছি। এই যে দেখেন তার ভিতরে কিছুই না, ডিভ লিখলাম বিসি বিসি, এবং এটা হচ্ছে এখানে ক্লোজ করে দিলাম, পিএইচপি পরে দুইটা ব্র্যাকেট, ঠিক আছে? যাই হোক, এতটুকু পর্যন্ত আমরা দেখলাম। এবার সিএসএস এর কাজ করি, ঠিক আছে? এটাকে এবার সিএসএস এর রূপান্তর করে দেখে আমরা কি কি করতে পারি, ঠিক আছে? তো STYLE স্টাইল লিখে দিলাম, ঠিক আছে? স্টাইল লিখে দিলাম। এই যে ডট এবি নামক যে ক্লাসটা, এই ক্লাসটাকে আমি ধরি, ঠিক আছে? এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে? দিয়ে দেই। এটা কালার কোড, আমার কিছু কালার কোড এমনিতেই, এটা কি কালার দেওয়া যায় জানা, একটা কালার আছে, সুন্দর একটা কালার আছে, আমি দিয়ে দিচ্ছি। জানান এটা কি কালার কোড ঠিক আছে কিনা, এটা দেখুন হালকা একটা মাদা একটা কালার, ঠিক আছে? যাই হোক, এই যে এরকম একটা কালার ধরুন ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এটা হয়ে গেল, ব্যাস খুব ভালো। এটা টেক্সট এলাইন দিয়ে দেই, টেক্সট এলাইন কি দেবো, টেক্সট এলাইন সেন্টার, সেন্টার, ঠিক আছে? চলে গেল এই যে সেন্টারে, ঠিক আছে? এটার একটা ফন্ট সাইজ দিয়ে দেই, ফন্ট সাইজ, ফন্ট সাইজ 25 পিক্সেল, লিখে ফেলি 25 পিক্সেল, ঠিক আছে? 25 পিক্সেল লিখে দিলাম, দেখেন কি হয়, এই যে 25 পিক্সেল একটু বড় হয়ে গেল। এটার একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার, একটা বর্ডার দিয়ে দেই 2 পিক্সেল সলিড ব্ল্যাক কালার দিয়ে দেই, ঠিক আছে? 2 পিক্সেল সলিড ব্ল্যাক, এটা যদি দিয়ে দেই, এই যে বর্ডার চলে আসলো, এই যে উপরে পুরোটার একটা বর্ডার চলে আসলো 2 পিক্সেল সলিড ব্ল্যাক, ঠিক আছে? এই যে ব্যাকগ্রাউন্ডের কাজ করে ফেললাম, ঠিক আছে? খুব সুন্দর। কি সিএসএস দেখতে কি খুব ভালো লাগে সিএসএস দেখতে? সিএসএস সহজ, ভালো লাগবেই। এই সিএসএস এর মতো সহজ মনে হয় আর কিছু না। এটা ডেভেলপমেন্ট কোর্স কেউ করতে গেলে তখন তারা বুঝে যে এটা কতটুকু সহজ ছিল সিএসএস, মানে বলাও লাগে না, খালি লিখতেছি আর আপনারা দেখতেছেন। আর পিএইচপি হইলে এতক্ষণে 3 বার বলা লাগতো। যাই হোক, এই যে দেখেন, এর প্রত্যেকটার উপর আমি বর্ডার দিয়ে দিলাম। কিভাবে বর্ডার দিয়ে দিলাম, এই যে বিসি নামক যে ক্লাসটা, এটার, এটা হচ্ছে এটার উপর বর্ডার দেওয়ার ফলে প্রত্যেকটা বর্ডার চলে আসলো। কিভাবে বর্ডার চলে আসলো, আমরা বিসি তে চলে যাই, এই যে এটা লুপের মাধ্যমে এটা আমি ঘুরাই দিছি, ঠিক আছে? আপনার এটার ফলে এই বিসিটা দেওয়ার ফলে দেখেন একটা জিনিস, এই যে দেখেন একটা প্রত্যেকটার উপর একটা করে কোড, একটা কইরা বর্ডার, একটা কইরা বর্ডার। এখন লুপের মাধ্যমে যদি এটা 20 বার ঘুরে, অবশ্যই 20 বার বর্ডার করবে, ঠিক আছে? তো এই যে প্রত্যেকবার বর্ডার ফিরে দিলাম কি কইরা, এই যে এখানে একটা ক্লাস নিলাম, লুপের ভিতরে ক্লাস নিলাম, যার ফলে হচ্ছে এটা আমার ঘুরে গেছে। তো বুঝতে পারছেন, এই লুপের মাধ্যমে এটাও আমার ঘুরলো। তো দেখেন হ্যাঁ, বুঝতে পারছি। যতবার আছে প্রত্যেকবার দাগ হয়ে যাচ্ছে। এই যে সুন্দর না খুব জিনিসটা? হ্যাঁ, জিনিসটা খুব সুন্দর। সুন্দর হয়ে গেলে বেশ ভালো। এটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই। বর্ডার রেডিয়াস 50 পিক্সেল দিয়ে দিলাম পিক্সেলের হিসাবে। তারপর এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই সাদা কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, সাদা না কালো দিয়ে দিলাম। ওরে বাবা,
দেখছেন? ভাই সর্বনাশ করে ফেলাইছে। সর্বনাশ করবো না, এটার কালার তাইলে সাদা দিয়ে দিই। যেহেতু সর্বনাশ করছে, এটা কালার সাদা দিয়ে এই যে, ঠিক আছে? যাই হোক, অনেকটা এরকম হয়ে গেল। এরকম যদি হয়ে যায়, এটার একটা উইথ আমি নির্ধারণ করে দেই। উইথ, এটার উইথ কতটুকু দিয়ে দেবো? 200 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে? তো এটার একটা প্যাডিং দিয়ে দেই, প্রত্যেকটার প্যাডিং দিয়ে দেই 5 পিক্সেল প্যাডিং দিয়ে দিলাম, এবং এটা মার্জিন 0 2 দিয়ে দেই। 0 AUTO O2। তো এটা আসলে কি হলো, এই যে, তো বুঝতে পারছেন, এটার একটা উইথ দিয়ে দিছি, উইথ 200 পিক্সেল দিয়ে দিছি, ঠিক আছে? প্যাডিং দিয়ে দিলাম 5 পিক্সেল, আর মার্জিন 0 দেওয়ার ফলে এই জিনিসটা মাঝখানে চলে আসে। মার্জিন 0 যদি আমি কেটে দেই, এই দেখেন, এটা যদি আমি কেটে দেই, দেখেন এই যে সাইডে, এটাকে মাঝখানে নিয়ে যাব, মার্জিন 0 এই যে, ঠিক আছে? এই এতটুকু বুঝতে পারছেন, এই যে 1 থেকে 10 পর্যন্ত নামতা। এখন আপনি 20 পর্যন্ত নামতা বানাতে চাইলে 20 পর্যন্তই বানাতে পারবেন, জাস্ট কিছু না। 20 পর্যন্ত বানাতে চাইলে জাস্ট এই জায়গাটা আপনি লিখে দেন, এই জায়গায় 20 লিখে দেন। 20 লিখে দিলে কি হয়, এর মান যদি 20 লিখে দেন, দেখেন, ওরে বাবা, এটা 20 হয়ে যাচ্ছে, ঠিক আছে? যে এক এক 10 না, 20 পর্যন্ত চলে আসছে, প্রত্যেকটা 20 পর্যন্ত চলে আসছে। তার মানে এই জায়গাটায় 20 দেওয়া দরকার নেই। 20 হচ্ছে উপরের অংশটাতে, আয়ের যে মানটা, এখানে যদি আপনি 20 দেন, তাহলে দেখবেন এই যে নামটা আপনার এই যে 20 পর্যন্ত চলে আসছে, 20 এর নামাটাও চলে আসছে। এই যে 20 এর নামাটা, এই যে 19 এর নামাটা, উপরেরটা হচ্ছে 18 এর নামাটা, তার উপরে 17 এর নামাটা। এবার নামাটা আপনি 100 পর্যন্ত বানাতে পারবেন, জাস্ট একটা কোড। এবার আপনি 100 পর্যন্ত নামাতা বানান, কোনো সমস্যা নেই। তো এতটুকুর মধ্যে তো কারো কোনো ভেজাল নেই, ভেজাল আছে? ভাইয়া ভেজাল নাই। হুম, এটাতে ভেজাল থাকার কথা না, কারণ এটা তো এমনিতেই খুব সহজ। এই বক্স হেড দিয়ে দেই, ঠিক আছে? একটা বক্স হেড দিয়ে দেই, 2 পিক্সেল 2 পিক্সেল 2 2 পিক্সেল, তাহলে আর দুইটা 5 পিক্সেল দিয়ে দিই। এই যে উপরে যেটা ছিল, এটাই নিয়ে আসি, আরে এই কালারটাই নিয়ে আসি। এটা হচ্ছে বক্স শ্যাডো, এই যে দেখেন, ঠিক আছে? এই যে দেখেন, একটা শ্যাডো, একটা 3D একটা বারের মতো চলে আসতেছে না? যাই হোক, ধরেন আপাতত এতটুক করে দিলাম। এবার এটারে আমি হোভার করে দিই, এই বিসিটাকে আমি হোভার করে দিই, হোভার করে আরো কিছু ইফেক্ট দিয়ে দিই, ঠিক আছে? এটাকে আমি একটু হোভার করে দেই, এটার হোভারের ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড কালার একটা দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়? 95E, ধরেন এই কালারটা আমি ব্যাকগ্রাউন্ড দিলাম। এটা খুব একটা সুইট কালার, এই যে দেখেন, যে হালকা হালকা একটু এরকম কালার, নীলচে কালার, হালকা নীলচে কালার, এই যে এটা হচ্ছে হোভারের কালার। যাই হোক, এরকমটা যদি দিয়ে দেই, এটার একটা ট্রানজিশন দিয়ে দেই, ট্রানজিশন দিয়ে দিলাম, ট্রানজিশন অল। এটার একটা বর্ডার দিয়ে দেই, যখন আমি হোভার করব তখন এটা একটা বর্ডার চলে আসবে, একটা বর্ডার দিয়ে দিই। বর্ডার কি দেওয়া যায়? 2 পিক্সেল দিয়ে দিই, 2 পিক্সেল সলিড, না, এটা ডটের যদি দিয়ে দিই তাহলে একটু ডট ডট আসবে। তো সবসময় সলিড দিলাম, আজকে ডটের দিয়ে দেই, ডটের এটা সাদা দিয়ে দিই। তো সাদা যদি দেই, এটা কি রকম প্রভাব পড়ে? এই যে ডটের, ঠিক আছে? যাই হোক, ভালো প্রভাবই পড়ছে। তো এরকমটা যদি করে ফেলি, এরপরে মনে মনে করেন এটা যে উইথ আছে, এই উইথটা মনে করেন আপনি 250 পিক্সেল করে দিতে চান। এটা একটু বেড়ে যাক, 200 পিক্সেল ছিল, এটা 250 বানিয়ে দিলাম, একটু বেড়ে যাক। এটারে ট্রানজিশন দিয়ে দিতে পারেন। দেখেন, একই সাথে আপনাদের এই এই জিনিসগুলো কিন্তু আপনাদের রিভিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে?
SCALE স্কেল 1.2 দিয়ে দিই। ঠিক আছে, 1.2 মানে কি একটু বড় হয়ে যাবে 1.2। এটারে মনে করেন আরেকটু দিয়ে দিই, এই ট্রানজিশন হবে না, এটা ট্রান্সফর্ম হবে। ট্রানজিশন লিখছি কেন, ট্রান্সফর্ম হবে, ট্রানজিশন হবে না, এটা আমি ট্রান্সফর্ম লিখে দিচ্ছি। এই যে ট্রান্সফর্ম লিখে দিলাম, এই ট্রান্সফর্ম একটু স্কিউ বানিয়ে দেই। স্কিউ এটা হচ্ছে আপনারা প্রত্যেকটা একটু একটু করে রিভিশন হয়ে গেল আপনাদের। এটা স্কিউটা ডিগ্রিতে হয়ে যায়। আর স্কিউ কি এটা আপনারা সবাই জানেন, একটু চ্যাপ্টা করে দেয় স্কিউ। ঠিক আছে, আর যদি এগুলা অনেক আগেই আমরা পড়ছিলাম, তারপর একটু দেখিয়ে দিচ্ছি। 720 ডিগ্রি। ঠিক আছে, যে 720 ডিগ্রি যদি আমি লিখে ফেলি, এই 720 ডিগ্রিটা সে কি রিপ্রেজেন্ট করবে? ঠিক আছে, এই যে দেখছেন, এই যে একই সাথে দেখেন আপনি এভাবে এটারে ঘোরাতে পারবেন। ঠিক আছে, এই একই সাথে যে আবার পিয়ানোর মতো এভাবে বাজাতে পারবেন। ঠিক আছে, এটা এরকমও করতে পারবেন, এটারে এরকমও করতে পারবেন, এটারে ধরে ধরে এই যে এরকমও করতে পারবেন। এটা প্রত্যেকটা নাম তার গড়ি করতে পারবেন। এটা আবার এটা পিয়ানোর মতো এভাবে লাফাইতেও পারবেন। ঠিক আছে, মজার না ব্যাপারটা, জিনিসটা? আপনি তো পিয়ানোই বানিয়ে ফেলাইলেন। পিয়ানো এগুলা ইয়া করেন। আরেকটা ক্লাস আছে, ক্লাস, যার ওই ক্লাসটার নাম কি দিছি একটু দেখে আসি। এই ক্লাস সিডি দিছি, তার মানে আমাদের উপরের যে লেখাটা, এই লেখাটারও একটু সুন্দর করে ফেলি। এটাকে যদি আমি সুন্দর করতে চাই, এটার একটা বর্ডার দিয়ে দিই, এটার বর্ডার 2 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়ে দিলাম, 2 পিক্সেল সলিড ব্ল্যাক। ঠিক আছে, এটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই। বর্ডার রেডিয়াস কোথায়? বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 20 পিক্সেল, আপাতত দিয়ে দিলাম 20 পিক্সেল। এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, ব্যাকগ্রাউন্ড কালার এটা কালো দিয়ে দেই। 1 2 3 4 5 6 আর 6টা দিয়ে দিলাম, 3টা দিলেই হয়তো। দিয়ে দিলাম। এটা তাহলে টেক্সট কালার সাদা করে দিবে। ঠিক আছে, টেক্সট কালার আমরা সাদা করে দিব। টেক্সট কালার সাদা করে দিলাম। এটার একটা উইডথ দিয়ে দিই, ওইটার উইডথ কত দিছিলাম, আমি একটু উপরে যাই। আচ্ছা, এটা উইডথ আপাতত 300 পিক্সেল দেই। 300 পিক্সেল দিয়ে দিলাম উইডথ, এবং এটার একটা প্যাডিং দেই। ওইটার প্যাডিং দিয়েছিলাম 5, এটার প্যাডিং একটু বড় করে দিই, যেহেতু এটা উপরের অংশ। 7 দিয়ে দিলাম। এটাকে মাঝখানে নিয়ে যায়, মাঝখানে নিয়ে গেলে মার্জিন 0 অটো। ঠিক আছে, আর এটার একটা বক্স শেডও দিয়ে দিই। ওই আগেরটার মতোই 2 পিক্সেল 5 পিক্সেল 5 পিক্সেল। এই কালারটা দিয়ে দিই। উপরের কালারটা জানি কই ছিল, এই যে কালার দিয়ে দিলাম। সেভ করে দিলাম। ঠিক আছে, আজান দিচ্ছে, আজান দিক। এইটা ঠিক আছে, এই যে এরকমটা হয়ে গেল। এই যে দেখেন মাল্টিপ্লিকেশন টেবিল এরকম হয়ে গেল, এবং আমাদের এই যে এই বর্ডারটা, এই যে এদিক দিয়েও আপনি পিয়ানো বাজাতে পারবেন পুরা। ঠিক আছে, এদিকেও পিয়ানো বাজাতে পারবেন, এদিকেও পিয়ানো বাজাতে পারবেন। আপনি দুনো দিক দিয়ে হোভার করে পিয়ানো বাজাতে পারবেন। এই চলে গেল। এটার আবার এই যে এরকম ভাবে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে যদি চান, এভাবে ধরে ধরে ঘোরাতে পারবেন। আর এই যে এভাবে যদি চান সবগুলা ঘোরাতে, এই যে দেখেন এটারে সবগুলাই ঘোরাতে পারবেন। ঠিক আছে, তারপর এই যে এরকম এটারে মাল্টিপল ভাবে চাইলেও অনেকভাবে বাতের মতো ঘোরাতে পারবেন, খেলাধুলাও করতে পারবেন, পিয়ানো বাজাতে পারবেন, একসাথে সব হবে। ঠিক আছে, এটারে যদি চান যে সারাদিন ঘোরাতে, সারাদিনই ঘোরাতে পারবেন। ঠিক আছে, এই যে জবা ফুলের মতো সারাদিন ঘুরবে। এটা একই সাথে অনেকগুলা কাজ করতে পারবেন। এটা একটা খেলাধুলা। ঠিক আছে, এই বাচ্চারা ঢুকলে তারা এরকম খেলাধুলাও করতে পারবে এটা নিয়ে।
এদের 1 থেকে একদম 20 পর্যন্ত চলে গেল। কিন্তু এটার আপনি বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন হচ্ছে এটার যদি চান আপনি 50 পর্যন্ত 100 পর্যন্ত নামাতে দিবেন তাও পারবেন। এখানে 1 থেকে এই যে 10 পর্যন্ত এটা আছে, আপনি এটা 20 পর্যন্ত বানাতে চাইলেও এটা পারবেন। ঠিক আছে? যাই হোক, ভালো লাগছে জিনিসটা? ভাইয়া ভালো লাগছে। ভালো লাগলে বেশ ভালো। অনেকদিন পরে আবার সিএসএস এ ধরলাম। তো এরকম মজার মজার কাজ যদি আপনি চান আপনারা কিন্তু করে ফেলতে পারবেন এরকম মজার মজার কাজ। ঠিক আছে? এই যে সিএসএস আর হচ্ছে যে ফাংশন ডট পিএইচপি, এই যে মাল্টিপ্লিকেশন টেবিল, পুরো একটা টেবিল আপনি তৈরি করে ফেললেন। এটা আরো সুন্দর সুন্দর, আমি তো অল্প ভিউ দিছি, আপনার চাইলে এটা আরো সুন্দর সুন্দর করে করতে পারেন। ঠিক আছে? আপনাদের মতো করে আরো সুন্দর করে চাইলে করতে পারেন। যাই হোক, এই সিএসএস দিয়ে অনেক মজার মজার কাজ করা যায়। ঠিক আছে? শুধু আমাদের আপনারা সব পারেন। এই যে আপনাদের এই কাজটা যে একটু করালাম, এই যে এখানে যে লিখলাম যে এমন কোন কোড আছে যেটা মনে করেন যে আপনি জানেন না বা আপনি দেখেন নাই সিএসএস এ, এমন কোড মনে হয় নাই। ঠিক আছে? যে কোডই আসুক সবই আমরা দেখছি। ঠিক আছে? এখন খালি এগুলা আপনি একটু একটু ওয়াইজলি একটু হচ্ছে আপনি ইউজ করবেন। ঠিক আছে? এগুলাকে ইউটিলাইজ করবেন, দেখবেন আপনারা সুন্দর সুন্দর জিনিস বানাতে পারবেন। আর একটু মাথা খেলাবেন। আর এই যে ফাংশন, এই ফাংশন তো এগুলা জানা ফাংশনই। এগুলা তো লুপ, খালি লুপ, এখানে কোনো লজিক বা কোনো কিছু নাই, খালি লুপ। লুপের মাধ্যমে ঘোরালাম, শেষ। আর এই যে ডিপ নিলাম, এই ডিপ দিয়ে এই ডিপের কাজগুলা করে ফেললাম, শেষ। 1 ঘন্টা 40 মিনিট। ঠিক আছে? তো পারা যাবে না এরকম কাজ? জি ভাই পারা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম কাজ করবেন। তার মধ্যে তো এই যে এই প্যারামিটারটাও দেখিয়ে দিলাম আজকে, মাল্টিপ্লিকেশন টেবিলটাও দেখিয়ে দিলাম। তার বাইরে হচ্ছে এই ওয়ার্ডপ্রেসের যে বেসিক জিনিসটা এটা দেখিয়ে দিলাম। হ্যাঁ, কালকে হচ্ছে একটা থিম নিব, একটা থিম কালকে নিব, নিয়ে হচ্ছে ওই থিমটাকে একদম পোস্ট ডাইনামিক সহকারে একদম মোটামুটি ভাবে আমরা ডেভেলপমেন্ট করে দিব। ঠিক আছে ভাইয়া।